একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আমি মিথিলা ফারজানা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা নিয়মিত একাত্তর জার্নাল দেখেন তারা জানেন যে এটি এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা চেষ্টা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসতে, আর তার সাথে সাথে খবরগুলোর কিছু বিশ্লেষণ থাকে আমাদের এই অনুষ্ঠানে। আগামীকালকে যে পত্রিকাগুলো আপনারা হাতে পাবেন তার মধ্যে থেকে যে শিরোনাম আমরা হাতে পেয়েছি সেগুলো তো নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। তবে একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম দিয়ে অনুষ্ঠান শুরু করছি। পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নভেম্বরে নতুন মজুরি বোর্ড, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি মজুরি বোর্ড ইতিমধ্যে নিযুক্ত করেছেন, যে মজুরি বোর্ডের রোয়েদাদ নভেম্বর মাসের শেষে পাওয়া যাবে। কাদের মোল্লার পক্ষে রিভিউ নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকর না করার দাবি জানালেন মওদুদ। জনাব আব্দুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসির আদেশ যেন কার্যকর করা না হয়। সারা দেশে জাতীয় পরিচয়পত্র দেয়া শুরু, ভোটার তালিকায় ভুলভ্রান্তির সুযোগ নেই, বললেন সিসি। অন্যরকম ভুলও থাকতে পারে, সে সমস্ত ভুল সংশোধন করার জন্য কন্টিনিউয়াসলি আমরা ব্যবস্থা নিচ্ছি। 22 অক্টোবরে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, রুখে দেওয়ার ঘোষণা আন্দোলনকারী। আজকে একাত্তর জার্নালের টেবিলে যারা যোগ দিয়েছেন তারা হলেন এক পক্ষের সম্পাদক মাসুদা ভাট্টি এবং কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জু চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমি একটু জানিয়ে দিই যে দর্শক, আমাদের সাথে আরো দুজন অতিথি রয়েছেন যারা আমাদের সাথে বারিধারা স্টুডিও থেকে যোগ দেবেন। তারা হলেন অধ্যাপক অপু উকিল, এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং ব্যারিস্টার পারভেজ আহমেদ, আইনজীবী ও বিএনপি নেতা। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে নিশ্চয়ই সাথে পাবো। তবে অনুষ্ঠান শুরু করছি অন্যান্য বার্তা প্রধান যে চ্যানেলগুলো রয়েছে তাদের শিরোনাম দিয়ে। মজুরি বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নারায়ণগঞ্জ আশুলিয়ায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ারশেল, আহত কমপক্ষে 80। রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে লং মার্চ এখন ফরিদপুরে। সরকার অনড়, ভিত্তিপ্রস্তর 22 অক্টোবর, জানালেন জ্বালানি উপদেষ্টা। এবং রোকসানার ছোট 2 সন্তান এখনো জানে না ঘাতক বাঘ কেড়ে নিয়েছে মাকে, অপরাধীর সাজা হবে না বলে মামলা করছে না পরিবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু, টেকসই উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্বের প্রস্তাব শেখ হাসিনা। যত আন্দোলনই হোক রামপালে বিদ্যুৎ কেন্দ্র হবে, বললেন জ্বালানি উপদেষ্টা। বাংলাদেশের জনগণ যে রামপাল চায় এটা আমি জানি। পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, আহত শতাধিক, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। তাতে সর্বাত্মকতার সাথে আমরা দমন করব। এবার ভোটার তালিকা নির্ভুল ও বিতর্কমুক্ত থাকবে, বললেন সিইসি। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে লং মার্চ আবেগতাড়িত, বললেন জ্বালানি উপদেষ্টা। 22 অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা। আচরণবিধি তৈরিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন, সংসদ থাকা বা না থাকা দুটোই বিবেচনায় রেখে বিধিতে বিকল্প রাখার পরিকল্পনা। মজুরি বোর্ডের ঘোষণার আগে পোশাক শ্রমিকরা বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। কাল সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত। ডক্টর মঞ্জু চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে বোধহয় পঞ্চম দিনের মতন চলছে মজুরি বোর্ড, মজুরি বৃদ্ধি এবং বেতন ভাতা ইত্যাদিতে আমরা জানি, এটি নিয়ে আর বেশি কথা নাই বা বললাম। পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন, ভাঙচুর করছেন, বিভিন্নভাবে দাবি আদায় করছেন, এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে যে নিষ্পত্তি তারা করে ফেলবেন নভেম্বরের মধ্যে। তার পর্যন্ত যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। তবে আজকেও হয়েছে বিশৃঙ্খলা, আজ সকালেই হয়েছে বিশৃঙ্খলা। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এটা এক ধরনের ন্যাশনাল ট্র্যাজেডি, এই সেন্সে বলবো এটা একটা লং ড্রন ট্র্যাজেডি। যে দেশের একটা 16 বছরের কিশোরী, 18 বছরের কিশোরীর ভালো কিছু খেতে পারবে এর জন্য মিছিল করতে হয়, পুলিশের হাতে নিগৃহীত হতে হয়, সে দেশের আসলেই দুর্ভাগ্য। আপনি অন্য দেশে চিন্তা করেন, এই যে গার্মেন্টস শ্রমিকদের এই যে বঞ্চনা, এই যে নিপীড়ন,
এটা কিন্তু একদিনের না। আমি গত প্রায় 20 বছর থেকে দেখতেছি একই রকমের এই অবস্থা চলছে। এদেরকে নিয়ে এক ধরনের রাজনীতি করা হয়। সেই রাজনীতির একটা জিনিস আপনি দেখুন, আমাদের একজন মন্ত্রী এদেরকে সবাইকে ডেকে নিয়ে আসলেন, এনে এক ধরনের একটা ঘোষণা দিলেন, তাদের ভিতরে আশার সৃষ্টি করলেন যে 8,000 টাকা করে প্রতি তাদের নিম্নতম বেজ ঘোষণা দিলেন। ঘোষণা কি দিলেন? দাবি জানিয়েছেন তিনি। মন্ত্রী সরকারের পক্ষ থেকে যে দাবি জানাচ্ছেন, কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেখানে মন্ত্রী ঘোষণা দিবেন যে হ্যাঁ তারা দাবি করবে, ঘোষণা দেবেন। সে দাবি করার জায়গাটাও তাদের নেই, তাদের ঠিকমতো ট্রেড ইউনিয়নও করতে দেয়া হচ্ছে না। এখানে আরেকটা জিনিস আপনি দেখেন যে গত 20 বছর ধরে আমি দেখতেছি যে এক ধরনের মধ্যস্বত্বভোগী তারা, অর্থাৎ সেই বাইং হাউসগুলি এখানে থেকে বড় অঙ্কের মুনাফা করে নিয়ে যাচ্ছেন। তারা যখন এই যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যখন হলো, বাইং হাউসের এটা চাপটা কিন্তু কমে এসেছে। তারপরে যে এইসব বাইং হাউস এবং এইসব বিদেশি কিছু শক্তি শোনা যায় যে তারা বাংলাদেশ থেকে এই গার্মেন্টস শিল্পকে কম্বোডিয়া কিংবা লাওস এইসব দেশে নিয়ে যাওয়ার এক ধরনের প্রচেষ্টা চালায়। এখানে যে তাদের লাভ হচ্ছে যে সেখানে তারা আগের মতো প্রচুর মুনাফা করতে পারবে। এখন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়ে গেছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়ে যাওয়ার ফলে এখন সেই অনেক লোকাল বাইং হাউস তো আছে যারা বাংলাদেশে আছে। সেই জন্যই তো এইটা আসে যে আগে যখন যেমন রঞ্জন মাহাতানি বলে একটা কোম্পানি ছিল, তাদের শোনা যেত যে প্রতিদিন তাদের 1 কোটি টাকা প্রফিট হয়। এখানে এক ধরনের ওভারলর্ড, এরা অনেকগুলি আপনার গার্মেন্টসকে নিয়ন্ত্রণ করেন। তারা এখন সেটার প্রতাপ অনেকটা কমে এসেছে। এখানে যে জিনিসটা হয়েছে যে আমাদের 20 বছরের 2 দশকের যে বিপুল পরিশ্রম, এই গার্মেন্টস মালিকদের যে বিপুল উদ্যম, সেটার কিন্তু আমরা যেটা একটা সফল পরিণতি, অর্থাৎ আমাদের যে একটা ভ্যালু এডিশন, সেটা কিন্তু আমরা খুব একটা করতে পারিনি। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি লো এন্ড প্রোডাক্টসগুলি ইউজ করে, সেজন্য দেখা যায় যখন মন্দা হয় আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা এফেক্টেড হয় না। এই কারণে যে হাই এন্ড প্রোডাক্ট, এক্সপেন্সিভ গার্মেন্টস তখন ডিমান্ড কমে যায়, লোয়ার প্রাইসের গার্মেন্টসের তখন ডিমান্ড বাড়ে। সেই হিসেবে সেই জন্য যেটা করা দরকার যে এই যে আপনি দেখুন মাশরুমের মতো গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এর ফলে কি হয়েছে? এটা হয়ে গেছে কি যে বাইং এজেন্টগুলি, বড় বড় ক্রেতা যারা, তারা সেটা বার্গেইন করতে পারেন এবং নির্মম বার্গেইন করে, যার ফলে দেখা যাচ্ছে যে মালিকদের এই শ্রমিকদের নির্যাতন, অর্থাৎ মানে স্লেভ লেবারের মতো তারা কাজ করে যাচ্ছে, যে তাদেরকে এত কম টাকা দিতে বাধ্য হয় তারা। ডক্টর চৌধুরী, আমরা যদি একটু আলোচনাটার মধ্যে থাকার চেষ্টা করি, কারণ এটা আসলে এত বড় একটি আলোচনা, সেটি নিয়ে হয়তো আমরা শেষ করতে পারবো না। আমি যদি একটু জানতে চাই যে এই মুহূর্তে পোশাক শ্রমিকরা যে বিক্ষোভ করছেন, আপনি বলছেন যে পুলিশের হাতে 16 বছরের একটি কিশোরীকে তার ন্যায্য দাবি আদায়ের জন্য পুলিশের হাতে নিগৃহীত হতে হয়। আমি জানি না, আমার প্রযোজনা দলের কাছে নিশ্চয়ই গাজীপুরের যে পুলিশ চিফ, তার একটি বক্তব্য নিশ্চয়ই আছে, আমি আশা করছি। তারা যেটি বলছেন যে তাদের, আমি একটু শুনে নিই, আমি শুনে আসছি আপনার কাছে প্রশ্নটিতে। সরানোর জন্য এবং এই মব কন্ট্রোল করার জন্য আমরা কিছু এই শটগানের গুলির মাধ্যমে এদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। শ্রমিকরা রাস্তা অবরোধ করে, রাস্তা গাড়ি ভাঙচুর করে শ্রমিক ফ্যাক্টরিতে আগুন ধরায় দেয়, অবশ্যই আমাদেরকে সেটা প্রতিহত করতে হবে। আর তাদের যদি বার্গেনিং এর পয়েন্ট থাকে, তাদের বেতন ভাতা নিয়ে যদি বক্তব্য থাকে, সেই বক্তব্য যথাযথ স্থানে তারা জানাবে। তাদের বক্তব্য নিয়ে তারা কাজে থেকে বিরত থাকতে পারে, কাজ করতে পারে, এটা তো তাদের ইচ্ছার ব্যাপার। আমি জানি না, আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যদি একটু শেষ করি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। সেক্ষেত্রে কেউ যদি ভাঙচুর করে, অবরোধ করে, রাস্তা অবরোধ করে, তাহলে তারা তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। কিন্তু ন্যায্য দাবিটি যেখানে জানানোর, তারা সেখানে দাবিটি জানাবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তো এখানে আর কিছু করার ছিল বলে আপনার মনে হয় কিনা? না, এখানে যেটা আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তা বললেন যে তাদের যে ডিউটি, তারা সেটা করবেন। কিন্তু এখানে হচ্ছে একটা ইকোনমিক প্রবলেম, একটা কমার্শিয়াল প্রবলেম। সেটাকে আপনি একটা পুলিশি সলিউশন দিচ্ছেন, পুলিশ দিয়ে আপনি সেটাকে দমন করার চেষ্টা করা হয়েছে। এই যে মন্ত্রী মহোদয়, এই মন্ত্রী মহোদয় পুলিশ নিয়ে মিটিং করেছেন, সেদিনকে দেখলাম যে একটা বেতন বোর্ড করা হয়েছে। সে বেতন বোর্ডের এটা আসবে, তাদের ওপিনিয়নটা আসবে নভেম্বরের শেষে। সেই মুহূর্তে এই ধরনের একটা
মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিরাট একটা মিটিং করে কেন উনি করলেন আমি এটা বুঝতে পারলাম না। এই মন্ত্রিসভার অনেক কর্মকাণ্ড বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছেন কিনা? আমি একটু দ্বিমত পোষণ করছি ওনার সাথে, কারণ আমি দেখেছি যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের যতগুলো আন্দোলন হয়েছে, আপনি দেখুন গার্মেন্টস শ্রমিকদের বিশেষ করে যে ন্যূনতম বেতন 5,000 করা হয়েছে, এখন 5,000 আছে, তারা আর একটু বাড়ানোর কথা বলছে এবং এখন 3,000 আছে না বোধহয় এখন 5,000 করা হয়েছে গত বেতন এখন 3,000 টাকা 600 টাকা তারা বৃদ্ধি করার কথা বলেছে। হ্যাঁ, কিন্তু ভাতা সহ সহ বোধহয় এটা দাঁড়ায় বোধহয় 8,000-এ গিয়ে, যেটা 8,000-এর কথা বলা হচ্ছে যে সব মিলিয়ে 8,000 3,000 টাকা এখন, এবং যে দাবিটি এসছে যে 8,200 টাকা চাচ্ছেন। ঠিক আছে, আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথম থেকে এই শ্রমিক বান্ধব হিসেবে আমার বিশেষ করে আন্তর্জাতিক যেসব বায়ার আছে বা আন্তর্জাতিক ILO তারাও কিন্তু বাংলাদেশের এই ব্যাপারে প্রশংসা করেছে যে বাংলাদেশ সরকার অ্যাটলিস্ট শ্রমিকদের কথা শুনছে এবং চেষ্টা করছে কিছু একটা করার জন্য। শেষ পর্যন্ত যেদিন উনি মানে এই মন্ত্রী মহোদয় যেদিন বললেন বিশ্বের সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে যে প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন জানাচ্ছেন, আমার মনে হয় একজন যথার্থ, উনি একজন শ্রমিক নেতাও বটেন, উনি আসলে শুধুমাত্র যে মন্ত্রী তা নন, একজন শ্রমিক নেতা যোগ্য কথাই উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে উনি আবেদন জানিয়েছেন শ্রমিকদের পক্ষ হয়ে যে শ্রমিকদের ন্যূনতম বেতন যেন এই পরিমাণ বাড়ানো হয়। এটি একটি দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, যখন এই আলোচনা এবং আলোচনার পর্যায়ে চলছে এবং বেতন বোর্ড বলা হচ্ছে একটা মজুরি বোর্ড করা হয়েছে যেটা নভেম্বরের মধ্যে রিপোর্ট দেবে বা নভেম্বরের সিদ্ধান্ত নেবে, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা যে এর পেছনে একটা রাজনীতিও কাজ করছে, যে এটাকে উস্কে দিয়ে বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে যেখানে মানে ধরেন শ্রমিকদের যদি উস্কে দেওয়া হয়, তাহলে শ্রমিকদের উস্কে দিলে শ্রমিকরা প্রথমে কি করে, রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধ করলে কি হয়, রাস্তা অবরোধ করলে জনগণের অসুবিধা হয় এবং জনগণ সেটা পুরো দায়টা চাপিয়ে দেয় সরকারের উপরে। সো এই যে একটা চেইন অফ আপনি ধরেন আনরুলিনেস, এটা তৈরি করার ক্ষেত্রে আমি একটুখানি বলছি, এটা তৈরি করার ক্ষেত্রে আমরা দেখেছি গত 5 বছর ধরেই যখনই সরকারকে কোন রকম বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে কোনো ইস্যুতে, অথবা ধরুন অন্য কোনো একটা বড় ইস্যুকে মানে ছোট ইস্যুকে বড় ইস্যুতে পরিণত করতে চাওয়া হয়েছে, তখনই এই সব জায়গাগুলোতে নক করা হয়েছে এবং উস্কে দেওয়া হয়েছে আন্দোলন এবং আপনি আমার ধারণা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন যে নভেম্বর পর্যন্ত যদি কেউ মানে এরকম ভাঙচুর চালায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যে কথাটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর যে ওসি সাহেব বোধহয় উনিও বললেন যে যাদের যদি দাবি দেওয়া থাকে তাহলে তারা সেটা গার্মেন্টসের কাজ বন্ধ করে তারা বাইরে বসে অথবা মানে অবস্থান ধর্মঘট করে বা অনেক রকমের পন্থা রয়েছে, সেই পন্থাকে আমরা মানে অগ্রাহ্য করে প্রথমেই ভাঙচুরের দিকে যাচ্ছি। আপনি কতগুলো গাড়ি ভাঙা হয়েছে গত 2 দিনে, এই কথাটা কি কেউ জিজ্ঞেস করেছেন যেটা আসলে আমাদের রাষ্ট্রীয় অর্থের কতখানি ক্ষতি হয়েছে? আমি একটা জায়গায় শুধু আপনার মানে মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটি হলো যে নৌমন্ত্রী শাহজাহান খান তিনি বারবারই তিনিও তার পক্ষ থেকে বলছেন যে আমি প্রথমে শ্রমিক নেতা তারপর আমি মন্ত্রী, কিন্তু যখন তিনি একটি সরকারের অংশ তখন তো তার দায়িত্ব হচ্ছে সরকারের কাছেই সরকার এবং জনগণের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। সেখানে তিনি শ্রমিক নেতা হিসেবে সমাবেশ করেন কিভাবে? তিনি তো আসলে শ্রমিকদের সেই দাবি নিয়ে যাবেন সরকার, কিন্তু তিনি তো সেই ভুলে যাচ্ছেন সমাবেশটি কেন ছিল। সেদিন সমাবেশ ছিল যে গার্মেন্টস নারীদেরকে মানে হেফাজত ইসলামী ঘোষণা দিয়েছে নারীরা কাজ করতে পারবে না, নারীদেরকে কাজ করতে দেওয়া হবে না, নারীদেরকে। এবং আপনি জানেন যে ওনার বক্তৃতায় মানে আল্লামা শফির বক্তৃতায় এবং একটি ভিডিও ক্লিপে আমরা দেখেছি যেখানে উনি নগ্ন ভাষায় গার্মেন্টসের নারীদেরকে আক্রমণ করেছেন, যে গার্মেন্টসের নারীরা গার্মেন্টসে গিয়ে খারাপ কাজ করেন। আমি শব্দটি বলতে চাইছি না। এটার প্রতিবাদে উনি যে সভাটি করা হয়েছে, সমাবেশটি করা হয়েছে, সেইখানে উনি কথাটি বলেছেন। কিন্তু সেই সমাবেশে কিন্তু এই 8,000 টাকা মজুরির দাবিটিও জানানো হয়েছে এবং বিশৃঙ্খলা হয়েছে সেই সমাবেশকে ঘিরে। নিশ্চয়ই দেখুন, এখানেই আমি কথাটি বলতে চাইছি যে আসলে এই বিশৃঙ্খলা তৈরিতে অনেকগুলো পক্ষ কাজ করছে, অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কাজ করছে, যারা শুধুমাত্র উনি যেটি বলেছেন যে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়ে কম্বোডিয়া বা কম্বোডিয়া এখন অলমোস্ট মানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ওখানে গিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বোধহয় খুব বেশি লাভ করতে পারবে না। কিংবা অনেকেই বলেন যে ইন্ডিয়া নিয়ে যেতে চাইছে, ইন্ডিয়াতেও এটা সম্ভব না, কারণ ইন্ডিয়াতে শ্রম মূল্য অনেক বেশি বাংলাদেশের তুলনায়, সুতরাং সেখানেও সম্ভব নয়। বাংলাদেশে এখন যে বাজার রয়েছে, বাংলাদেশের বাজার হচ্ছে অলরেডি প্রুভেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাজারের একটি সুনাম তৈরি হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাকের একটি সুনাম তৈরি হয়েছে। সেই সুনামকে
যদি মানে খর্ব করা যায় এবং বাংলাদেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসছে এখান থেকে, যদি খানিকটাও এখানে ব্যারিয়ার তৈরি করা যায়, অনেকগুলো পক্ষের লাভ। এই সেই পক্ষের মাসুদ ভাই, আমি আপনার এই একটি ষড়যন্ত্র যে আভাসটি আপনি পাচ্ছেন সেই জায়গাটি ধরে আমি ডক্টর মঞ্জু চৌধুরীর কাছে একটা ছোট উত্তর নিয়ে আমি আমার অপর দুই অতিথির কাছে যেতে চাই। যেটি মাসুদা ভাটি আশঙ্কা করছেন যে এখানে এক ধরনের ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র হচ্ছে বিশেষ কোনো পক্ষকে উস্কে দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়। আমি যদি সেই রকম একটি জায়গা থেকে চিন্তা করি পুরো বিষয়টা, ডক্টর মঞ্জু চৌধুরী যেটি বলছেন যে একে পুলিশি ব্যবস্থার দ্বারা সমাধান করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু পুলিশি ব্যবস্থায় পুলিশি ব্যবস্থায় যেতে হচ্ছে কেন? ভাঙচুরটা হচ্ছে এবং তাতে করে পুলিশি ব্যবস্থা হচ্ছে, মানে ব্যাপারটা কি এরকম হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি একটু মঞ্জু চৌধুরী প্রশ্নটি শেষ করতে হবে আমাকে। এরকম কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা যে পুলিশি ব্যবস্থার দ্বারা পুলিশকেই আসলে উস্কে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য, এবং একসময় ওই পাখির মতো হত্যা করার মতোই আরো একটি তত্ত্ব সামনে এসে হাজির হবে যে এই কচি কচি ছেলে মেয়েদেরকে, এই শ্রমিকদেরকে, শ্রমিক ভাই বোনদেরকে যারা আমাদের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তাদেরকে আজ পাখির মতো গুলি করে মারা হলো। এরকম একটি ষড়যন্ত্র তত্ত্বের দিকে কি এগোচ্ছে কিনা পুরো বিষয়টা? ষড়যন্ত্র তত্ত্ব কিনা আমি জানি না, তবে যদি জাস্ট একটু আমরা ফিরে যাই যে দুটো সমস্যা, একটা ছিল হেফাজতের সমস্যা, ছিল একটা বড় ধরনের মারাত্মক একটা মানে এজিটেশন হয়েছিল বেশ কিছুদিন আগে, আর এই যে বর্তমানে একটা গার্মেন্টস এটা এজিটেশন হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে, এর ফলে বেশ ক্ষতি হয়েছে। তার পেছনে দেখা যাচ্ছে এই সরকারের দুজন মন্ত্রী, এই যে আপনি বললেন যে আমাদের মন্ত্রী শাহজাহান খান সাহেব যেটা করলেন, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো। উনি একদিকে শ্রমিক নেতা, শ্রমিককে উস্কে দিচ্ছেন, আর একদিকে উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে আমাকে একটু বলতে দেন। আমি আমার প্রশ্ন শেষ হলে আপনি পেয়ে যাবেন। কিন্তু উনি যেখানে ওইখানে বলা হয়েছে 8,000 টাকার কথা, এখানে এরা বর্তমানে পাচ্ছে মিনিমাম ওয়েজ হচ্ছে 3,000 টাকা, যেটা অমানবিক। যাই হোক, আপনি দেখেন হাসান মাহমুদ সাহেব হেফাজতকে কিন্তু ঢাকা ইনভাইট করে আনছেন। উনি যে সেই আল্লামা শফি, ওই তেঁতুল তত্ত্বের আল্লামা শফি, উনাকে যে রিকোয়েস্ট করে কেন আনছেন এই দুই মন্ত্রী? ডক্টর মঞ্জু চৌধুরী, আমরা একটু তথ্য বিকৃতির দিকে যাচ্ছি, কারণ এরকম কোন অনুরোধের কথা এখন পর্যন্ত আমরা শুনিনি। আমরা উনি আলোচনা করতে গেছিলেন। আপনি দেখুন না কেন পত্রিকায় যে হাসান মাহমুদ সাহেবের তার ওই শফির সামনে দেখা করতে গেছেন কেন? উনি দেখা করতে গেছেন কেন? তথ্য প্রমাণ দিয়ে কথাটা বলি তাহলে সুবিধা হয়, কারণ ডক্টর হাসান মাহমুদ দেখা করতে গিয়েছেন সেটি আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু উনি আমন্ত্রণ দিয়ে এনেছেন, এরকম কোন তথ্য কি আপনার কাছে আছে কিনা? না, উনি আমন্ত্রণ না দিলে আসছে কিভাবে? আসার পরে তারপরে আপনি তাদেরকে মাহমুদুর রহমান নিজে গেছেন, ওখানে গিয়ে মিটিং করে এসেছেন, বৈঠক করে এসেছেন। মানে কারো আমন্ত্রণ ছাড়া হেফাজতে ইসলাম ঢাকায় আসতে পারে না? ঢাকা আসছে, ঢাকা আসার পরে তারা তাদেরকে মতিঝিলে নিয়ে আপনার রাজধানী কেন্দ্রবিন্দুতে নিয়ে একটা কেলেঙ্কারি মতো কাণ্ড ঘটেছে। এখানে আমন্ত্রণের জায়গাটি ঠিক স্পষ্ট হয়নি আমার কাছে। আমি একটু যাই, আমাদের সাথে অধ্যাপক অপু উকিল আছেন এবং ব্যারিস্টার পারভেজ আহমেদ আছেন। আমি আশা করছি যে তাদেরকে এই বড় দেয়ালে এখনই আমরা প্রতিভাত হতে দেখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং অধ্যাপক অপু উকিল, আপনাদের দুজনকেই ৭১ জার্নালে স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, একটি বিষয় হচ্ছে যে ব্যারিস্টার পারভেজ আহমেদের কাছে আগে যেতে চাই। একটি বিষয় হচ্ছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নভেম্বরের মাসের মধ্যে এই বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে। এখানে আমরা একটা দেখছি ব্লেম গেম, অনেক পুরনো ব্লেম গেম চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে শাহজাহান খান তিনি এদেরকে উস্কে দিয়েছেন। নৌমন্ত্রী শাহজাহান খান বলছেন যে তিনি একটি সমাবেশ করেছেন, মাত্র উস্কে দেওয়ার কাজটি নেহায়েতি বিএনপির। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ মিথিলা। ওখানে উপস্থিত ডক্টর মঞ্জুর হাসান অ্যান্ড মাসুদা ভাট্টি, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে একটুখানি পিছনের দিকে যেতে চাই, যেভাবে শুরু করলে যে সুন্দর হয়, বুঝতে সুবিধা হবে সবার জন্য। এখানে আমরা আলোচনা করতে বসছি কিন্তু আসলে কোনো পক্ষ নিয়ে না। আমরা যেটা নিয়ে কথা বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে চলমান যে সংকটটি আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, বিশেষ করে বেতন ভাতা নিয়ে যে দাবিটি নিয়ে উত্থাপন হয়েছে, সেটা নিয়ে মূলত কথা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমেই কথাতে আপনাদের এখানে আলোচক বৃন্দ যারা আছেন দুজন দুই রকমের, এবং আপনি একটা পক্ষ নিয়ে কথা বলছেন যে
মাসুদা ভাট্টি বলার চেষ্টা করছেন যে 5,000 টাকা, উনি এই তথ্যটা কোত্থেকে পেয়েছেন, উনি যে বিনয়ের সহিত আমাদেরকে বলেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তথ্যটি আমরা সংশোধন করে দিয়েছি, কিন্তু আপনারা বারবার সংশোধন করার চেষ্টা করাও না। শি ওয়াজ রিপিটেডলি সেড যে না 5,000, উনি আবার মিলিয়ে বললেন যে কি জানি মিলিয়ে উনি বললেন যে এটা 8,000 হোক 5,000 হোক। আমার মনে হয় এটি 3,000 টাকা, এটা তথ্যটা জনগণ বিভ্রান্ত হতে পারে এবং যারা পাচ্ছেন না তারা আরো বেশি রকমের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। যে টাকাটা আমরা পাচ্ছি সেই টাকাটা কেন অন এয়ারে আসতেছে, যে টাকাটা দেয়া হচ্ছে, প্রশ্ন যে টাকাটা কারা পাচ্ছে তাহলে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে এটার মধ্যে কিন্তু এখন কিছুক্ষণ আমরা আলোচনা করলে দেখবো যে এখানে বিএনপি, জামাত বা যুদ্ধ অপরাধী বা অন্য যারা আছেন তারা কিন্তু ইনভলভ হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। আন্দোলন যদি আরেকদিন চলে মোটামুটি সরকারের মহোদয়দের পক্ষ থেকে এই কথা চলে আসবে যে এখানে বিরোধী দলের একটা বিশাল ইনভলভমেন্ট রয়ে গেছে। প্রশ্নটি হচ্ছে আজকে কিন্তু মাহবুবুল হানিফ বলেছেন যে দেয়ার ইজ নো পলিটিক্স, এই যে সমস্যাটা ক্রাইসিসটা হয়েছে এটা কোনো পলিটিক্স এর মধ্যে নেই, ইনভলভমেন্ট নেই। কিন্তু শাহজাহান খান কিন্তু বলার চেষ্টা করেছেন যে বিএনপি, জামাত এখানে ইনভলভমেন্ট আছে। প্রশ্নটি হচ্ছে হ্যাঁ, ইনভলভমেন্ট তো অবশ্যই আছে। কিভাবে আছে? শাহজাহান খান যখন মাত্র এটা টেক ওভার করলেন তখন থেকে কিন্তু এই সমস্যাটা সূত্রপাত হয়েছে। উনি জাতীয় দর্জি শ্রমিক লীগ সামথিং এটার নাকি একটা উপদেষ্টা, এই উপদেষ্টার দায়িত্ব পালন করতে যে উনি আল্লামা শফির বক্তব্যের বিরোধিতা করতে যে উনি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা ডেকেছেন। ভালো কথা, আল্লামা শফির বিরুদ্ধে বক্তব্য রাখতেই পারেন, কিন্তু আল্লামা শফির বক্তব্যের পরে কিন্তু কোথাও কোনো ভাঙচুর হয়নি, কিন্তু শাহজাহান সাহেবের বক্তব্যের পরে কিন্তু ভাঙচুরটা শুরু হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে উদ্দেশ্যটি মহৎ কিনা। আমরা দেখেছি ওখানে যে শ্রমিকদের যারা আহ্বান করা হয়েছিল, আমরা অনেক লিফলেটও দেখেছি, সেখানে বেতনের কথা বলা হয়েছে যে এই মিটিং থেকে 8,000 থেকে 8,500 টাকার একটা বেতন ভাতার ঘোষণা দেওয়া হবে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একজন নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উনি কিভাবে হঠাৎ করে গার্মেন্টস এর প্রতি এতটা বিগলিত হয়ে গেলেন? উনি কেন মনে করছেন যে গার্মেন্টস সেক্টরটাকে উনি ছাড়া আর কেউ সলভ করতে পারবেন না? আজকে এই যে মিসম্যানেজমেন্ট, আজকে নৌ পরিবহন মন্ত্রী উনি কি দায়িত্ব নেবেন? এই যে পুরো ভ্যান্ডালিজম হলো, আজকে সারা দেশে আজকে 5 দিন হতে চললো এই সমস্যা, কালকেও সমাধান হবে এর কোনো গ্যারান্টি নাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে নভেম্বরে বেতন অভিযোগ বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্নটি হচ্ছে আজকে যে শ্রমিকরা আহত হচ্ছে, কারখানা ভাঙচুর হচ্ছে, হাজার হাজার শ্রমিকের দুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, এই দায়িত্ব নিয়ে নৌ পরিবহন মন্ত্রী কি পদত্যাগ করবেন কিনা? ব্যারিস্টার পারভেজ আহমেদ, আমি খুব শঙ্কার সাথে আপনাকে প্রশ্ন করছি, কারণ আপনি প্রথমেই শুরু করেছেন যে আমি একটি পক্ষ নিয়ে নিচ্ছি, এখন আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি ধরে নেবেন যে বিশেষ একটি পক্ষের হয়ে আমি আপনাকে প্রশ্নটি করছি। যাই হোক, শঙ্কার সাথে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বললেন এখানে একটা ইনভলভমেন্ট রয়েছে, বিএনপি জামাতের ইনভলভমেন্টের কথা বলা হবে, হ্যাঁ এই ইনভলভমেন্টটি রয়েছে। আমি কিন্তু আপনার বক্তব্যে বুঝতে পারলাম না সেই ইনভলভমেন্টটি কি। আমি বলতে চেয়েছি যে যেহেতু একটা ঘটনা ঘটেছে এবং ভাঙচুর হচ্ছে, সরকার এখানে ষড়যন্ত্রের গন্ধ আবিষ্কার করবে যথারীতি এই পর্যন্ত যতবার হয়েছে। তো প্রশ্নটি হচ্ছে যে এখন নৌ পরিবহন মন্ত্রী কিন্তু স্পষ্ট করে গতকালও বলেছেন, আজকে উনি রিপিট করেছেন যে এর পিছনে বিএনপি, জামাত বা স্বাধীনতা বিরোধী চক্রের হাত রয়েছে। আমার প্রশ্নটা যেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যে যেখানে ব্যর্থতা, যেখানে সফলতার জায়গাটি পরিষ্কার হয় না, সেখানেই কিন্তু এরকম একটা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ তৈরি করে দেওয়া হয়, এবং এই সুযোগটি দেওয়া হয় এই কারণে যে এটা করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার একটা প্রক্রিয়া করা হয়। হ্যাঁ, এখানে ইনভলভমেন্ট আছে, এই বাক্যটির সাথে এই পুরো বিষয়টির সম্পর্ক কি? মানে ইনভলভমেন্টটা কিরকম আছে? বিএনপি জামাতের ইনভলভমেন্ট থাকার সুযোগ নেই যদি শ্রমিকদের ন্যায্য দাবিতে। তার মানে এখানে ইনভলভমেন্ট নেই, আপনি বলতে চাইছেন যে আসলে এখানে কোনো ইনভলভমেন্ট নেই, সেরকমই কিছু? এই ভাঙচুর বা এই আন্দোলনের মধ্যে নৈতিক সমর্থন তারা দিতে পারে, বিরোধী দল হিসেবে নৈতিক সমর্থন অবশ্যই আছে, কারণ একজন মানুষ একটা দেশে বর্তমান বাজার মূল্যে 3,000 টাকা দিয়ে সার্ভাইভ করতে হবে, এটা কিন্তু অকল্পনীয় ব্যাপার। অর্থাৎ এই ভাঙচুরের সাথে আপনাদের নৈতিক সমর্থন আছে? না, আপনি কথাটা কিন্তু আপনারা মিস ইন্টারপ্রেট করছেন। আমি কিন্তু ভাঙচুর বলি না, আমি হচ্ছে আন্দোলনের সাথে। আপনি ভাঙচুর বলেছেন। প্রতিটি নাগরিক ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনি এই অনুষ্ঠানটি রিপিট হবে সকাল 8টার সময়, আপনি আরেকবার দেখবেন। আপনি বলেছেন এই ভাঙচুর এবং বিক্ষোভের সাথে নৈতিক সমর্থন রয়েছে বিএনপি জামাত জোটের। আমি আমি আশা করছি আপনি আগামীকাল সকালে নিশ্চয়ই এই অনুষ্ঠানটি আরেকবার রিপিট হবে, পুনঃপ্রচার হবে, তখন দেখবেন। এবং অধ্যাপক উকিল, আপনি নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ ব্যারিস্টার পারভেজ আহমেদের কথা, আপনার যদি কিছু বলার থাকে। ধন্যবাদ মিথিলা ফারজানা। আমি শুনছিলাম, আসলে সত্যি কথা কিন্তু মনের অজান্তে প্রকাশ পেয়ে যায়, সেই রকমটি ঘটেছে। বিএনপির এই শ্রমিকদের উস্কে দেওয়ার জন্য বা গার্মেন্টস সেক্টরকে অশান্ত করবার জন্য যে ইন্ধন বিএনপি জামাত জোটের, সেটি নতুন কোনো বিষয় নয়, এটি একটি পুরানো বিষয়। এবং এটি আমরা দেখেছি যখন এই সরকার ক্ষমতায় এসেছে প্রথম থেকেই
তারা এই সেক্টরকে উস্কে দিয়ে সরকারকে বিরোধিতা করবার জন্য, বেকায়দায় ফেলবার জন্য তারা বহুবার চেষ্টা করেছে। এমনকি তাজরিন গার্মেন্টসে যে আগুন দেওয়া হয়েছিল, সেই আগুনও একজন মহিলাকে দিয়ে 5,000 টাকা দিয়ে ওখানে আগুন লাগানো হয়েছিল এবং সেখানেও জামাত সম্পৃক্ত ছিল এবং 5,000 মৌলবাদী। অধ্যাপক অপুকিল, আবারও মনে হয় একটা তথ্য বিকৃতির দিকে আমরা যাচ্ছি। এরকম কোনো তথ্য তো আমাদের কাছে নেই যে জামাত এটার সাথে সম্পৃক্ত ছিল, 5,000 বা মৌলবাদী 5,000 টাকা দেওয়া সম্পৃক্ত ছিল, হয়েছিল। পত্রিকায় এসেছে, আপনি মনে করে দেখেন। এটি একটি ভিডিও চিত্র প্রকাশ হয়েছিল যেটি সত্যতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যে ভিডিওটি চিত্রটি নিয়ে। না, এটা পেপারে এসেছে যে 5,000 জঙ্গি সেখানে কাজ করছে গার্মেন্টস সেক্টরকে অশান্ত করবার জন্য, এবং আমরা সেটির প্রমাণও পেয়েছি। আমরা যখন দেখেছি যে বিএনপি হরতাল ডেকে নিজেদের গার্মেন্টস গুলো খোলা রাখছে এবং সেই অনেক সময় গার্মেন্টস বন্ধ রেখে শ্রমিকদেরকে নিয়ে এসে তারা রাজপথে অশান্ত করবার চেষ্টা করেছে। আমরা এও দেখেছি রানা প্লাজায় যখন দুর্ঘটনা ঘটলো তখন আমরা দেখেছি যে যখন জাতীয় শোক দিবস সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো, তখন বিএনপি সমর্থিত যেসব গার্মেন্টস গুলো ছিল সেগুলো খোলা রাখা হয়েছিল। এবং আমরা দেখেছি যে রানা প্লাজার দুর্ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন তার সরকারকে এবং এদেশের জনগণ যখন সম্পৃক্ত হলো, তখন বিএনপি মন্ত্রী মওদুদ সাহেব কটাক্ষ করে জনসভায় দাঁড়িয়ে বলেছে যে রানা প্লাজার গার্মেন্টসকে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে 20 লাখ করে টাকা দিব যারা নিহত হয়েছে। অধ্যাপক অপুকিল, আমরা আসবো, একটু আপনাকে থামাতে চাই কারণ আমাকে একটু বিরতি নিতে হবে, কিন্তু এই প্রশ্নের উত্তর না, আমার কিন্তু আরো কিছু প্রশ্নের উত্তর রয়ে গেছে। আমি আপনার কাছে আসবো বিরতির পর, কিন্তু আমি আপনার কাছে আরো একটি প্রশ্ন যোগ করে রাখছি, আপনি যদি একটু বিরতির পর দেন। সেটি হচ্ছে, সরকার কি করে আন্দোলনের নামে, শাহজাহান খান নৌমন্ত্রী তিনি সরকারের একটি অংশ, সরকার কার কাছে দাবি জানাবে, তাহলে আমরা আসলে কার কাছে দাবি জানাবো? এই উত্তর নিয়ে আমি ফিরছি বিরতির পর। একটা ছোট্ট বিরতি 71 জানালে। পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নভেম্বরে নতুন মজুরি বোর্ড, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটি মজুরি বোর্ড ইতিমধ্যে নিযুক্ত করেছেন, যে মজুরি বোর্ডের রোয়েদাদ নভেম্বর মাসের শেষে পাওয়া যাবে। কাদের মোল্লার পক্ষে রিভিউ নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকর না করার দাবি জানালেন মওদুদ। জনাব আব্দুল কাদের মোল্লার পক্ষে রিভিউ পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার ফাঁসির আদেশ যেন কার্যকর করা না হয়। সারা দেশে জাতীয় পরিচয়পত্র দেয়া শুরু, ভোটার তালিকায় ভুল ভ্রান্তির সুযোগ নেই, বললেন সিইসি। অন্যরকম ভুলও থাকতে পারে, সে সমস্ত ভুল সংশোধন করার জন্য কন্টিনিউয়াসলি আমরা ব্যবস্থা নিচ্ছি। 22 অক্টোবরে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, রুখে দেবার ঘোষণা আন্দোলনকারীদের। একাত্তর জার্নাল এবং আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির পর ফিরে এসেছি এবং আপনাদেরকে তো জানিয়ে দিলাম না সর্বশেষ সংবাদ শিরোনামগুলো, এগুলোই পেয়েছি আমরা বার্তা কক্ষে। চলুন দেখা যাক কিছু পত্রিকা আমরা হাতে পেয়েছি। ভোরের কাগজ, বিশ্ব নেতৃবৃন্দকে শেখ হাসিনা 2015 পরবর্তী উন্নয়ন বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে আসুন। অর্থাৎ তিনি এখন নিউ ইয়র্কে জাতিসংঘের যে যুক্তরাষ্ট্রে তো নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে তিনি জাতিসংঘের যে অধিবেশনে যোগ দিয়েছেন সেখানে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন। এবং হাসিনাকে ওবামা, ইয়োর সান ইজ ভেরি স্মার্ট, এটি ভোরের কাগজের একটি শিরোনাম এবং সেই কারণেই খুব সম্ভবত সজীব ওয়াজেদ জয়েরও একটি ছবি দেখা যাচ্ছে মাঝখানে। গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নভেম্বরে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম এটি নিয়ে। চলতি অধিবেশনেই দুই দলের মত পার্থক্য দূর হবে, স্পিকার। এটি একটি বেশ তাৎপর্যপূর্ণ শিরোনাম, কারণ আশাবাদী শিরোনাম এই কারণে যে আজকে আমরা দেখেছি খন্দকার মোশাররফ সহ বিএনপির বেশ উচ্চ পর্যায়ের কয়েকজন নেতা তারা কিন্তু স্পিকারের কাছে আহ্বান জানিয়েছেন যে যেন দ্রুত এর নিষ্পত্তি করা হয়, যদিও তারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে আলোচনায় বসতে হবে। এরপরে রয়েছে প্রথম আলো এবং প্রথম আলোর অনলাইন বলছে, খালেদাকে সিইসির জবাব। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ভোটার তালিকায় ভুল ভ্রান্তির সুযোগ নেই, তবে নামের বানান ও জন্ম তারিখে কোন ত্রুটি থাকলে সেটি সংশোধনের জায়গা আছে, এরকম একটি কথা তারা বলেছেন। এসএমএস পাঠিয়ে বিএনপি জামায়াত উত্তেজনা ছড়িয়েছে, আমরা এতক্ষণই কথাগুলো বলছিলাম। নির্বাচনে বিএনপি নেই তো জাপাও নেই, এরশাদ। এটি খুব, আমার মনে হয় আমরা এই আলোচনাটা যেতে পারবো। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি সিলেটে গিয়ে একটি জনসভা করেছেন এবং তিনি বলেছেন, দেশকে যারা আস্তিক নাস্তিকে বিভক্ত করেছে
তাতে করে আসলে তাদের সাথে আর থাকা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। ঢাকায় আসতে আসতে বক্তব্যটা চেঞ্জ হতে পারে, যে কোনো মুহূর্তে আসলে বক্তব্যটি পরিবর্তিত হতে পারে, কারণ এই মুহূর্তে হয়তো উনি সংকেত পাচ্ছেন যে বিএনপির দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, হয়তো সেই কারণে আমরা এটিতে নিশ্চয়ই যেতে পারবো এবং তার বক্তব্যটিও শুনতে পারবো। এরপরে রয়েছে জনকণ্ঠ, জামায়াতের অনাস্থা, সুপ্রিম কোর্টের 2 বিচারপতিকে বিতর্কিত করার চেষ্টা, সময় ক্ষেপণের পুরনো কৌশল। অর্থাৎ দেলোয়ার হোসেন সাঈদী তিনি তার যে সুপ্রিম কোর্টের তার মামলাটি যে 2 বিচারপতি অধীনে রয়েছে তাদের ব্যাপারে অনাস্থা এনেছেন এবং তিনি বলেছেন যে তাদের তিনি বদলে দিয়ে অন্য বেঞ্চে তিনি জামাতের খুব পুরনো কৌশল আসলে এই মামলা চালাতে চান। আমরা এই জায়গাটিতে তো অবশ্যই আসবো, আজকে আসতেই হবে, এটি বড় একটি ঘটনা। উন্নয়ন এজেন্ডা এবং জলবায়ু নীতি নির্ধারণ করুন। ওয়ার্ল্ড হেরিটেজ থেকে 70 কিলোমিটার দূরে কয়লা আসবে ঢাকা জাহাজে। আমরা এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই। এবং তারপরে রয়েছে আমাদের ডেইলি স্টারের বড় একটি খবর দেখছি, লসেস পাইল অন আরএমজি ফ্যাক্টরিজ। এটি তো আসলে আসল ব্যাপারটি হচ্ছে সবচেয়ে বড় খবর এটি যে বাংলাদেশের অর্থনীতিতে এটির কত ভয়াবহ একটা প্রভাব পড়তে যাচ্ছে। অর্থাৎ মানে ক্ষতির গাদা তৈরি হয়ে যাচ্ছে, ক্ষতির স্তূপ তৈরি হয়ে যাচ্ছে এই তৈরি পোশাক শিল্প খাতে। এবং ওয়েজ বোর্ড অ্যাওয়ার্ড বাই এন্ড অফ নভেম্বর, হোম বস কলস ফর কাম। হোম বস অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা ইঙ্গিত করছেন যে আগামী নভেম্বরের মধ্যে আসছে মজুরি বোর্ডের একটি সিদ্ধান্ত বা নিষ্পত্তি। PM6 ওয়ার্ল্ড হেল্প টু অ্যাটেইন এমডিজি, এটিতে আমরা দেখলামই যে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছেন। এরপরে রয়েছে আমাদের অর্থনীতি বলছে 2015 একই শিরোনাম এসছে প্রত্যেকটি জায়গায়, 2015 সালের পরবর্তী উন্নয়নের সম্মত সিদ্ধান্ত। এবং ইউর সান ইজ ভেরি স্মার্ট, সেই জায়গাটিও দেখতে পাচ্ছি। এবং এত আলো কোথায় দেখলেন খালেদা জিয়া, একটি বিস্ময় সূচক সব চিহ্ন দেখতে পাচ্ছি, আমি ঠিক বুঝতে পারছি না কোন আলো। সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মানবেন না, তাকে যেতেই হবে বলে মনে করছেন। সেই সঙ্গে এটাও মনে করছেন সরকার একতরফা যে নির্বাচনের চেষ্টা করছে তা রোখার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন। যাই হোক, এটি আরো বেশি করে পড়লে বোঝা যাবে এটি একেবারেই তাদের নিজস্ব বিশ্লেষণ। আমরা নিশ্চয়ই যেতে চাই যে আলাপে ছিলাম সেই আলাপে, তবে তার আগে একটু রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়টি নিয়ে কথা বলে ফেলবো কিনা, কারণ আমাদের সাথে সৈয়দা রিজওয়ানা হাসান আছেন, প্রধান নির্বাহী বেলা, এবং আশা করছি তিনি ফোনে আমাদের সাথে যুক্ত আছেন। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শুনতে পাচ্ছি। যে আপনাকে 71 জার্নালে আমরা স্বাগত জানাচ্ছি। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা হয়েছে, আবারও একটি লং মার্চ তো চলছেই, যেটি এখন ফরিদপুরের অম্বিকাপুরে অবস্থান করছে, এবং তার সাথে সাথে আরো আমরা শুনেছি যে 22 অক্টোবর এটার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। মানে সমস্যাটি কোথায় আসলে সৈয়দ রিজওয়ান হাসান? সমস্যাটি আসলে বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে নয়, সমস্যাটি হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকার যে স্থানটি নির্বাচন করেছে সেই স্থান নির্বাচনকে কেন্দ্র করে, কারণ স্থানটি সুন্দরবনের অতি সন্নিকটে এবং বিশ্বব্যাপী আসলে এ জাতীয় স্পর্শকাতর এবং নাজুক প্রতিবেশ ব্যবস্থার পাশে এরকম দূষণ সৃষ্টি করতে পারে এ ধরনের কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে আমরা আশঙ্কা করছি যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানে নির্মিত হলে এবং সেখানে তার উৎপাদন প্রক্রিয়া শুরু হলে সুন্দরবনকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে সরকার যে কথাগুলো বলছে সেগুলো, যে যুক্তিগুলো দাঁড় করাচ্ছে যে এটি আসলে মূল এলাকা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে, এবং কোন কোন ক্ষেত্রে তারা বলছে যে সেটি আরো বেশি দূরত্ব, এবং যে ফ্লাই অ্যাশ যেটি নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, আজকে ডক্টর তৌফিক এলাহি চৌধুরী তিনি বলেছেন যে এতে করে ফ্লাই অ্যাশ আসলে উৎপাদিতই হবে না, কারণ এতে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ব্যাপারে কি আপনারা আস্থা রাখতে পারছেন না? আমরা আস্থা রাখতে পারছি না, তার কতগুলো কারণ আছে। কারণ হচ্ছে দফায় দফায় সরকারের কাছে লিখিতভাবে চেয়েও এই চুক্তির কোনো অনুলিপি আমরা পাইনি। দ্বিতীয় হচ্ছে পরিবেশগত প্রভাব নিরূপণ প্রতিবেদন বলে একটা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে, সেই প্রতিবেদনের চূড়ান্ত কপিও আমাদেরকে দেয়া হয়নি। ফলে উনি যা বলছেন তার কোনো দালিলিক প্রমাণ আমাদের হাতে নেই। তার চাইতে আরেকটি বড় কথা হচ্ছে যে আমরা তো এই দেশে এমন কোনো দৃষ্টান্ত এখনো দেখিনি যেখানে আসলে দূষণ নিয়ন্ত্রণের সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে সরকারের
প্রতিষ্ঠানগুলো চলছে। এবং আরেকটি বড় কনসার্নের কারণ হচ্ছে ভারতের যে এনটিপিসি কোম্পানির সাথে সরকারের চুক্তি হয়েছে, ভারত সরকারের রেকর্ড অনুযায়ী ফ্লাই অ্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেই এনটিপিসির রেকর্ড অত্যন্ত দুর্বল এবং বলা হয়েছে যে এত ইনএফিশিয়েন্ট তারা, তাদেরকে এই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে, কারণ এই ফ্লাই অ্যাশ এবং অন্যান্য দূষণ থেকে এমনকি রেডিও অ্যাক্টিভিটিও ছড়িয়ে থাকে। ফলে এনটিপিসির রেকর্ডও যেখানে পুয়ার, আমাদের ল এনফোর্সমেন্ট যেখানে এখনো পর্যন্ত আশাব্যঞ্জক না, সেখানে আমরা আসলে অত্যন্ত শঙ্কিত যে যে প্রতিশ্রুতিগুলো দেয়া হচ্ছে এগুলো অত্যন্ত তাত্ত্বিক। যখন এই প্রকল্প বাস্তবায়িত হবে তখন এগুলোকে আসলে মানা হবে না। আমাদের সাথে সম্পাদক এক পক্ষ মাসুদা ভাট্টি, তিনি রয়েছেন, আপনার সাথে তিনি যুক্ত হচ্ছেন। আমার একটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি বলছেন যে সবকিছু তাত্ত্বিক, এখনো পর্যন্ত আপনাদের কাছে কিছু দেওয়া হয়নি বা কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আপনারা বা অন্য কেউ কি করেছে যে এটা এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে পরিবেশগত প্রতিবেশগত কি কি ক্ষতি হতে পারে, বাংলাদেশ কি সুন্দরবন কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম কোন সার্ভে বা এরকম কোন রিপোর্ট কি আপনারা তৈরি করেছেন? মাসুদা, আপনার প্রশ্নটা খুব বেসিক। হ্যাঁ, যদি আপনি এই বিতর্কটা প্রথম থেকে ফলো করেন তাহলে আপনি দেখবেন যে বন বিভাগ এই প্রকল্পের বিরুদ্ধে সুস্পষ্ট একটা অবস্থান নিয়েছিল। তারা বলেছিল সুন্দরবনের ভিতর দিয়ে এভাবে কয়লা পরিবহন করা হলে এবং সুন্দরবনের এত সন্নিকটে এটা হলে বাতাসের ডিরেকশনের কারণে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, এমনকি ওটা সুন্দরবন হুমকির মুখে পড়বে। সুন্দরবন কি এখনো হুমকির মুখে নেই মনে করছেন? আমরা তো সবসময় শুনে এসেছি এবং জানছি প্রতি বছর টাইগার কমছে, বাঘ কমছে এবং বাঘের বংশবৃদ্ধি অনেক কমে গেছে, সিডরে আক্রান্ত হয়েছে, সুন্দরবন তো এখনো আক্রান্ত নয় কি? আপনি যদি আপনার প্রথম প্রশ্নের উত্তর শেষ করবার আগেই আপনি আরেকটা প্রশ্ন দিয়ে দেন, হ্যাঁ, সেটা আপনার একটা সমস্যা। আমি একটু বলিনি আপনাকে, আপনার প্রথম প্রশ্নের উত্তরটা শুনে নেন ধৈর্য সহকারে। এখানে ইউনেস্কো এবং রামসার তারা দুজনেই আপত্তি এবং উদ্বেগ জানিয়েছে, বলেছে এখানে এই কাজটা করা ঠিক হবে না এবং বিশ্বব্যাপী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কি ধরনের পরিবেশ দূষণ হয় সেগুলো সর্বস্বীকৃত রিপোর্ট রয়ে গেছে। হ্যাঁ, কাজে এগুলো আলাদা করে রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই। তবে তথ্য উপাত্ত যদি স্পষ্টভাবে সরকারের থেকে দেয়া হয়, যেটুকুন দেয়া হয়েছে এ পর্যন্ত খসড়াগুলো, তার ভিত্তিতে আমাদের উদ্বেগগুলো আমরা সরকারকে জানিয়েছি। বাঘ এখানে কমে এসেছে তার কারণ বাঘ কমে এসেছে, আমি কি তার জন্য সেদিন আরো এমন কিছু কাজ করবো যাতে বাঘ একদম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? সেটা তো আমি করতে পারি না। আর আরেকটা কথা হচ্ছে সিডরে আক্রান্ত সুন্দরবন হয়েছে, কিন্তু সুন্দরবন কিন্তু আমাদেরকে রক্ষা করেছে। সুন্দরবন তো মানুষের দ্বারাও আক্রান্ত হচ্ছে। আমরা উন্নয়নের কথা বলছি এবং উন্নয়ন, আপনি বাংলাদেশের যে জনসংখ্যা ভার, সেই জনসংখ্যা ভার নিয়ন্ত্রণ না করে উন্নয়নের কথা, উন্নয়ন করতে গেলে তো কোথাও না কোথাও আপনাকে আঘাত করতে হবে। আপনারা কি বিকল্প কোনো জায়গার কথা বলছেন যেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে পরিবেশ আর পরিবেশের ক্ষতি হবে না, এরকম কোনো জায়গা কি পেয়েছেন? জি, আসলে এটা আমাদের পাওয়া না পাওয়ার বিষয় না, এটা সরকার যখন সার্ভে করেছে সরকার নিজে সেখানে দুটো জায়গা নিয়েছে, একটি রামপাল, একটি লবণচোরা। সরকার লবণচোরায় ওখানে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কিছুটা বেড়ে যায় বিবেচনায় তারা রামপালকেই বেছে নিয়েছে। একটা যুক্তি হয়েছে ওখানে রেল কানেকশন নেই। আমাদের কাউন্টার যুক্তিটা হচ্ছে যে সুন্দরবনকে বাঁচাতে যদি আমার ইনভেস্টমেন্ট খানিকটা বাড়াতে হয়, আমি ইনভেস্টমেন্টটা খানিকটা বাড়াবো। ডক্টর মঞ্জু চৌধুরী আপনার সাথে যুক্ত হচ্ছেন, সৈয়দ রিজওয়ান হাসান। আমি একজন প্রাণী বিজ্ঞানীও সেই হিসেবেই বলি যে এটা একটা আত্মধ্বংসী ডিসিশন। সুন্দরবন একটা ইউনিক প্রপার্টি বাংলাদেশের জন্য। আপনার মতামতটি পরে শুনবো ডক্টর মঞ্জু চৌধুরী। যদি সৈয়দ রিজওয়ান হাসানকে কিছু জিজ্ঞেস করার থাকে আমরা তাহলে তাকে না, ওনার যে মতামত আমি পেয়েছি, ওনার মতামত আমি কিছু ওপিনিয়ন দিতে চাচ্ছি। আমি পরে আবারও আপনার সাথে নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ সৈয়দ রিজওয়ান হাসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটা ছোট্ট কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই। জি, আসলে উন্নয়নের জন্য আমাদেরকে কিছু ক্ষতি মেনে নিতে হবে, কিন্তু কিছু কিছু জায়গা আমাদের জাতীয় পর্যায়ে নন নেগোশিয়েবল। হ্যাঁ, আমি মনে করি সুন্দরবন একটি নন নেগোশিয়েবল স্পট। হ্যাঁ, এটাতে ন্যূনতম কোনো ক্ষতি আমরা পৌঁছতে দেব না। অনেক ধন্যবাদ সৈয়দ রিজওয়ান হাসান। ৭১ জানুয়ারির পক্ষ থেকে ডক্টর মঞ্জু চৌধুরী, আপনি কিছু মতামত? যেটা ওই পয়েন্টে ফিরে যায় যে সুন্দরবনে একটা তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা, সুন্দরবনে নয়, সুন্দরবনের কাছে
কাছেই ধরেন একটা সময় সারা এলাকাটাই সুন্দরবন ছিল ম্যানগ্রোভ, ধীরে 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 এনফোর্সমেন্টের সুন্দরবনের কাছে। এটা সুন্দরবনের জীববৈচিত্র্যের উপরে, সুন্দরবনের উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে। এর জন্য বিরাট কোন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টাডি করার দরকার হয় না। কিন্তু আপনি আরেকটা জিনিস দেখতে হবে, আমাদের কিন্তু বিদ্যুতের প্রয়োজনও আছে, সেটার সাথে এটাকে ব্যালেন্স করতে হবে। এখানে যে সেদিনকে আমি একটা লেখায় পড়তেছিলাম, আপনি দেখুন এই হোল জিনিসটার মধ্যে এক ধরনের চাণক্যের পলিটিক্স আছে। আপনি কিন্তু ওই পরিমাণ কয়লা আনতে পারবেন না, যে পরিমাণ কয়লা, যত মিলিয়ন টন কয়লা প্রতি বছরে, সেই ক্যাপাসিটি নেই সে পোর্টের। এটার এই সাথে আমি আরেকটা পয়েন্ট আপনাকে অ্যাড করি। আমরা একসময় টিপাইমুখকে প্রচন্ড আন্দোলন করেছি যে টিপাইমুখ হওয়া যাবে না, এটা সেটা। এখন সেই টিপাইমুখ কোথায়? ভারত কিন্তু সেই টিপাইমুখ করতে চায় নাই। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ প্লয়। এটা একটা চাণক্যের মানে ওই যে সেই রাজনীতি আছে না, যে ঠিক আছে আমি টিপাইমুখ করবো, আমি টিপাইমুখ করবো, তুমি আমাকে ট্রানজিট দাও। ওকে, তুমি ট্রানজিট দেওয়া হলো, আমি টিপাইমুখ করলাম না। টিপাইমুখে বিদ্যুৎ উৎপাদন করে সেই বিদ্যুতের মানে ইউটিলাইজেশন করা সম্ভব ছিল না। এইখানেও আপনার এই রামপালে বিদ্যুৎ হবে না। এটাকে শুধুমাত্র আমাদের ফুলবাড়িয়া, আমাদের নিজস্ব কয়লা দিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিকে যাতে ডিলেড হয়ে যায়, বাংলাদেশের জন্য চিরকাল যেন এনার্জি স্টার্ভ থাকে, এটাই একটাই মানে পরিকল্পনার একটা অংশ। আমি এই সরকারের প্রতি একটা জিনিস জিজ্ঞেস করি, তারা তাদের নির্বাচন ইশতেহারে বলেছিলেন যে কয়লার ব্যবহার করা হবে। একটা কয়লা নীতি কি হয়েছে? অথচ হাই কোয়ালিটি কয়লা বাংলাদেশে পাওয়া যায়। সেই কয়লা উৎপাদন করে সেখানে মাইন মাউথ যদি 5,000 বা 10,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হতো, আজকে কিন্তু এই বিদ্যুতের ক্রাইসিস হতো না। কিন্তু কয়লা উত্তোলন নিয়েও তো বিভিন্ন ধরনের আন্দোলন রয়েছে। এই আন্দোলন যারা করতেছে তারা, আমি বলবো তারা সঠিকভাবে করতেছেন না। ওনাদের এই আন্দোলনের একই মানুষ হতে পারে, একই মানুষ অনেক কথাই বলে। এই যে দেখেন আমাদের মন্ত্রী সাহেব একদিকে দাবি করতেছেন বেতন বাড়াও, আরেকদিকে বলছেন বেতন কমাও। এই যে এটার তো কথা না, কথাটা হচ্ছে বেতন কমানোর কথা বলেছেন, উনি তো পুলিশ দিয়ে এটাকে দমন করতে চাচ্ছেন। অন্য জায়গাটা একটু চলে যাচ্ছি। আমি একটু যদি বোঝার চেষ্টা করি পুরো বিষয়টা নির্দিষ্ট করে, সেটি হলো আপনি তার মানে বলছেন যে তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি কয়লা উত্তোলনের ক্ষেত্রে যে ধরনের বাধাটি প্রদান করেছে সেটি অনুচিত ছিল, এবং বর্তমানে যেটি তারা বাধা প্রদান করছে সেটি উচিত। এটা উচিত, এটা উচিত। আগেরটা যেটা আগেরটা তাদের সাথে কোনো এনভায়রনমেন্টালিস্ট নাই, যে তারা সেখানে নিজে একজন এনভায়রনমেন্টাল লয়ার, এনভায়রনমেন্টালিস্ট, সে কিন্তু লয়ার, সে কিন্তু এনভায়রনমেন্টালিস্ট না। সুতরাং আপনি লয়ার, তার মানে কি তাকে পড়তে হচ্ছে না? মানে এবং বেলা হচ্ছে এখানে সব বাংলাদেশ পরিবেশ আন্দোলনের একটি অগ্রগামী, সবাই রয়েছেন পরিবেশবিদদের সাহায্য করার জন্য, আইনগত সহায়তা দেওয়ার জন্য। এটি হচ্ছে সেই অর্গানাইজেশন বা অগাধ জ্ঞান নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করছে না, এবং করা উচিত নয়, কারণ উনি দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করলেই যে ওনারটাই কারেক্ট। আমি বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতির সভাপতি হিসেবে একমত পোষণ করেছেন সেটি নিয়ে, আমি তার সাথে একমত পোষণ করতেছি যে এই যে রামপালের যে বিদ্যুৎ কেন্দ্রটা এরা করতে যাচ্ছে, ইট ইজ এ রং ডিসিশন। এই ডিসিশন কখনোই কেউ সাপোর্ট করতে পারে না। এর জন্য বিরাট করে স্টাডি করার দরকার নেই। কিন্তু আবার আপনি বলছেন যে সৈয়দ রিজওয়ানা হাসান বিধি নন, এবং তার সব কথা না। এখানে তারা যে আন্দোলনটা করতেছেন, এই আন্দোলনটার সাথে আমি দ্বিমত পোষণ করি না, কিন্তু ওনারা যে ফুলবাড়িয়া কয়লা উত্তোলনের যে যুক্তিগুলি দেখাচ্ছেন যে ওপেন পিট এটা করলে সারা দেশের এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যাবে, এটার সাথে আমি এগ্রি করি। আমি কেন, অনেকেই এগ্রি করে না ওনাদের সাথে। আমরা আসবো আবারও একটা ছোট্ট বিরতির পর, ৭১ জানালে আবারও একটা বিরতি। একাত্তর জার্নাল এবং সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। কিছু পত্রিকা দেখে আসার মতো সময় হয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন কি হবে অক্টোবরে, সেটা আমাদেরও খুব জানার আগ্রহ, কি হতে যাচ্ছে অক্টোবরে। যাই হোক, অনেক কিছুই হওয়ার কথা রয়েছে। ব্যাপার কি, ওবামা শেখ হাসিনাকে ইয়োর সান ইজ ভেরি স্মার্ট বলেছেন, এটি সব পত্রিকার শিরোনাম হিসেবে চলে এসছে। এবং পোশাক শিল্পে কোনো অস্থিরতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী সেরকম কথা বলেছেন কিনা সেটি আমরা ঠিক জানি না, কারণ কোন টিভিতে আমি দেখিনি এখন পর্যন্ত। যাই হোক, নাজিরপুরে এমপির ওপর যুবলীগ ছাত্রলীগের হামলা, 5 লাখ ভোটারের গরমিল, এই জায়গাটিতে আমরা আসবো, জানি না আমি সময় পাবো কিনা। এবং শ্রমিক বিক্ষোভ চলছে। এরপরে রয়েছে সকালের খবর, বিকাশের ভয়ঙ্কর প্রতারণা, দলীয় টিকিট পেতে লন্ডনে বিএনপি নেতাদের ধর্ণা, খুলনায় মনোনয়ন দৌড়ে পিছিয়ে, আওয়ামী লীগের এমপিরা রুপিতে বাণিজ্য চায় ভারত, 3 শতাধিক কারখানা ছুটি, যেটি আসলে সবচেয়ে বড়
খবর হিসেবে আসছে। চলতি অধিবেশনে দুই দলের মতো পার্থক্য দূর হবে, স্পিকার এটি বলেছেন। আর একটা পত্রিকা দেখে আমরা যেতে চাই আবারও আলোচনায়, সেটি হলো পত্রিকা যদি দেখতে পাই এরপরে কি আছে, bdnews24.com অনলাইন পত্রিকা। তারা বলছে ভোটার সংখ্যায় গরমিল। আমরা এই আলোচনায় যাব। লং মার্চের মধ্যে রামপালের যাত্রা শুরুর ঘোষণা, পোশাক শিল্পে বিশৃঙ্খলায় স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। এই আলাপে ছিলাম আমরা, যেটি আর কিছু শোনা হয়নি। অধ্যাপক অপু উকিল ছিলেন আমাদের সাথে এবং তিনি আলোচনা করছিলেন যে নৌ পরিবহন মন্ত্রী, তার যে সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে, তিনি যে সমাবেশ করেছেন সেই বিষয়ে ওনার একটি মন্তব্য বাকি ছিল। অধ্যাপক অপু উকিল, আমি এই প্রসঙ্গে যাবার আগে মাঝখানে যে একটি প্রসঙ্গ চলে এলো রামপাল বিদ্যুৎ নিয়ে, সেখানে আমি একটি প্রশ্ন রেখে আমি আগের প্রসঙ্গে চলে যাব। সেটি প্রশ্নটি কার উদ্দেশ্যে? প্রশ্নটি পরিবেশ আন্দোলনবিদদের প্রসঙ্গে এবং রেজওয়ানা চৌধুরী উনি যেটি বললেন তাকে, উনি থাকলে আমি তখনই করতে চেয়েছিলাম, উনি এখন স্ক্রিনে নাই, ওনাকে আমি করে রাখছি। যে পরিবেশ নিয়ে ওনারা কথা বলেন, পরিবেশ নিয়ে আন্দোলন করেন, আমরা গর্বিত, আমরা ওনাদের এই পরিবেশ আন্দোলনকে সুস্বাগত জানাই। কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করি, এটা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে যখন বিএনপি জামাত জোট লক্ষ লক্ষ গাছ বাংলাদেশ থেকে আন্দোলনের নামে কেটে ফেলে, তখন এই পরিবেশ আন্দোলনকারীরা একটি কথাও বলেন না। অথচ 96-এ আওয়ামী লীগ সরকার যখন ন্যাম ভবন করবার জন্য কয়েকটি গাছ কেটেছিল, তখন তারা গাছ জড়িয়ে কেঁদে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করেছিল। আজকের এই পরিবেশবিদদের যে আন্দোলন, সেটি কি তাদের আন্দোলনের সঠিকতা আছে, নাকি সরকারকে তারা হেয় প্রতিপন্ন করবার জন্য এই কাজটি করছে? এটি আমার প্রশ্ন। এখন আমি যাচ্ছি আগের প্রসঙ্গে, মানে সরকারের মাননীয় মন্ত্রীর বিষয়ে অনেকগুলো কথা এসেছে, আমি সেখানে একটু যেতে চাই। আমি প্রথমেই বলছি যে এই সরকার শ্রম বান্ধব সরকার, এবং সেটি প্রমাণ দিয়েছে যে এই ন্যূনতম মজুরি বৃদ্ধি, শ্রমিকদের জন্য শিল্প পুলিশ গঠন এবং নারী শ্রমিকদের জন্য ডরমিটরি তৈরি করবার মতো অসংখ্য কাজ করে এই 20,000 টাকায় বিদেশে শ্রমিকদেরকে যাবার সুযোগ করে দিয়ে নানাবিধ সমস্যা থেকে শ্রমিকদেরকে মুক্তি দিয়েছে এই সরকার। তারই ধারাবাহিকতায় মাননীয় মন্ত্রী মহোদয়, নৌ পরিবহন মন্ত্রী, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত এই শ্রমিকদের মান উন্নয়নের জন্য কাজ করেছেন, সেটি শুধুমাত্র নৌ পরিবহনের ক্ষেত্রেই নয়। উনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, ঠিক আছে, কিন্তু উনাকে এখনো কমিউনিকেশন সেক্টরে কোনো শ্রমিকদের বা কোনো ড্রাইভারদের সমস্যা হলে তার কাছ থেকে পরামর্শ নেওয়া হয়, কারণ ওনাদেরকে নিয়ে, ওই শ্রমিকদের নিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন। সেই ক্ষেত্রে ওই শ্রমিক নেতারা বা শ্রমিকের একটি অংশ তাকে তাদের সুযোগ সুবিধা দেখবার জন্য একটি শহীদ মিনারে প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তিনি গিয়েছেন এবং শ্রমিকদের মান উন্নয়নের জন্য তিনি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি যদি শ্রমিকদের মজুরিটি বৃদ্ধি করবার জন্য প্রত্যাশা ব্যক্ত করে থাকেন, সেটি কি নেতিবাচক হতে পারে না ইতিবাচক হতে পারে? আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু প্রত্যাশা ব্যক্ত করেননি, তিনি দাবি জানিয়েছেন। দাবিও জানাতে পারি, আমিও দাবি জানাতে পারি। কেন দাবি জানাতে পারি? দাবি জানাতে পারি এই কারণে, আমি সেখানেই শেষ করছি, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন শ্রমিকদের ন্যূনতম মজুরিটি 3,000 টাকাও করতে মালিকরা রাজি হচ্ছিলেন না, তখন তিনি মালিক পক্ষকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন। মালিক পক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, এর চেয়ে বেশি যদি মজুরি বাড়ায় তাহলে 75% ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ধ্বংস হয়ে যাবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এদের মজুরি যদি আরো বৃদ্ধি করা যেত তিনি স্বস্তি পেতেন, এটি তার চাওয়া শ্রমিকদের জন্য। তিনি দুঃখী দরিদ্র মানুষের নেত্রী। এখন আমি আসছি যে আমাদের চাওয়াটা কিসের জন্য। একটি শার্ট, সেই শার্টটি নিউ ইয়র্কে বা আমেরিকার বাজারে যদি $30 বিক্রি হয়, ওই শার্টটি বাংলাদেশ থেকে আমেরিকা। আমি একটু থামাচ্ছি আপনাকে। আমার মনে হয় যে এই চাওয়ার সঙ্গে কেউই এখানে দ্বিমত প্রকাশ করবেন না, এখানে যারা আছেন অতিথিরা, এবং আমার মনে হয় আমরা 4 জন অতিথিদেরকে একসাথে সংযুক্ত করেছি এবং কেউ এখানে এই চাওয়ার সাথে দ্বিমত প্রকাশ করবেন না। কিন্তু অধ্যাপক অপু উকিল, আমি যেটি আপনার কাছে এবং সরকারের প্রত্যেকের কাছে আমাদের যেটি প্রশ্ন, সেটি হলো সেদিন
তিনি যে সমাবেশ করেছেন সেই সমাবেশকে ঘিরে সেই সমাবেশে উপস্থিত হওয়া নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং মোহাম্মদ শাহজাহান খান নৌপরিবহন মন্ত্রী তিনি বলেছেন যে এই বিশৃঙ্খলার দায়ভার মালিকদের, তার কারণ তারা তাদেরকে যথাসময়ে ছুটি দেননি। কিন্তু এই দায়ভার তো কোনোভাবেই হতে পারে না কোনো মালিকদের। কোনো মালিক যদি ছুটি দিতে চান তাহলে ছুটি দেবেন, আর যদি ছুটি দিতে না চান ছুটি দেবেন না। সেক্ষেত্রে কোনো পক্ষের কোন শক্তির সেই ক্ষমতা নেই বা অধিকার নেই যে তাতে করে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এবং সেই বিশৃঙ্খলাকে কোনোভাবেই সরকার কোনোভাবেই সেটির দায়ভার এড়াতে পারেন না। না, অবশ্যই পারেন না। এবং শ্রমিকদের যে আন্দোলনটি হয়েছিল এবং শ্রমিকরা যে কথাগুলো বলেছিল সেই মিটিং এর মধ্যে তার সারবস্তু ছিল শ্রমিকদেরকে এই যে জিএসপি সুবিধা বাতিল করে দেওয়া হলো এবং এদেরকে এই নারী শ্রমিকদেরকে ঘরে বসানোর জন্য যে তেঁতুল তত্ত্ব দেওয়া হলো সেই বিষয়গুলো কিন্তু সেখানে এসেছিল। সেক্ষেত্রে কোন মালিক পক্ষ যদি শ্রমিকদেরকে তাদের ওভারটাইম করিয়েও শ্রম নিতে চায়, সেখানে মজুরিটা তাদের ঠিকমতো দিতে না চায়, সামনে ঈদকে রেখে তাদের বোনাস দিতে না চায়, সেক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয় সেটি নিয়ে কথা বললে সেটি মোটেই অত্যুক্তি না, বা সেটি উনি বলতেই পারেন। কারণ আমি একটি কথা এখানে বলতে চাচ্ছিলাম, করতে চাচ্ছিলাম। জি ব্যারিস্টার পারভেজ আহমেদ। হ্যাঁ, আমি যেটা বলার চেষ্টা করছিলাম, মন্ত্রী মহোদয়ের ইচ্ছা হচ্ছে এক জিনিস, আর হচ্ছে উনি নিজেই সরকারের মধ্যে একটা পক্ষ হিসেবে কাজ করছেন। উনি যদি সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেন দ্যাটস ফাইন, সরকারের পক্ষে নেগোশিয়েবল পারসন। কিন্তু প্রশ্নটা হচ্ছে উনি একটা সমাবেশ করবেন, সরকারের মন্ত্রীর প্রোটেকশনে যে পুলিশ তারা থাকবেন, উনি ইচ্ছে করলেই কিন্তু সরকারের পক্ষ থেকে সমস্ত কারখানার মালিকদের সঙ্গে কমিউনিকেট করতে পারতেন, উনি একটা গুড ম্যানেজমেন্ট উপহার দিতে পারতেন এই শ্রমিক সমাবেশ নিয়ে। কিন্তু আমরা দেখেছি এই শ্রমিক সমাবেশে আসা নিয়ে যে পরিমাণ গন্ডগোল হয়েছে, ভাঙচুর হয়েছে, এটা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। আসলে হয়েছে কি, একটা কথা আছে যে উদ্ভট উটের পিছে চলেছে স্বদেশ, সেটাকে যে কোনোভাবে প্রতিপন্ন করতে হবে, বাস্তবতা দেখাতে হবে। আমাদের মন্ত্রী বাহাদুররা বোধহয় শেষ মুহূর্তে এসে সেটাকেই প্রমাণ করতে চাচ্ছেন যে তাদের মিসম্যানেজমেন্টের মধ্যে যে কতটুকু ম্যানেজমেন্ট আছে, কতটুকু মিস হয়ে যাচ্ছে, এটা বোধহয় ওনারা বুঝতে পারছেন। পারভেজ আহমেদ, আমি একটু বলে রাখি যে এই ব্যাপারেও কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গাজীপুরে একটি স্থানীয় সরকার রয়েছে এবং সেই স্থানীয় সরকার সেই মুহূর্তে কি ভূমিকা পালন করেছিল গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, সেই অভিযোগও কিন্তু রয়েছে। মিথিলা, প্রশ্নটি হচ্ছে যে আসলে এই যে সিচুয়েশনটা, আমার কথা হচ্ছে যে গভর্নমেন্টকে তো প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। আমরা তো দেখতে চাই যে গভর্নমেন্ট দেশের সুশাসন কায়েম করেছে, একটা ঘটনা ঘটার পরে কেন গভর্নমেন্ট সেখানে অ্যাকশন নিবে? আমার কথা হচ্ছে যে এই যে একটা আন্দোলন হচ্ছে, একদিনও হয়নি এই আন্দোলনটি, তো এই সমাবেশ তো হঠাৎ করে বলা হয়নি যে কালকে সমাবেশ, তাহলে কেন এই মিসম্যানেজমেন্টটা হলো? এবং এখনো বলা হচ্ছে, এখনো সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে মালিক পক্ষ নিজেরা অভিযোগ করেছে যে মন্ত্রী মহোদয়ের এখানে ইন্ধন রয়েছে। বিজেপি থেকে এরকমের অনেক রকমের তথ্য কিন্তু দেয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মন্ত্রী মহোদয়ের ইনভলভমেন্টে আবারও আমরা একটা তথ্য বিকৃতির মধ্যে যাচ্ছি। বিজেপি এরকম কোন ধরনের অভিযোগ এখন পর্যন্ত করেছে বলে আমার জানা নেই। বুঝতে হবে, আপনি অভিযোগ স্পেসিফিক আসার প্রয়োজন তো নেই। আপনি যেখানে সরকারের মন্ত্রী এখানে ইনভলভ, সেখানে অভিযোগ আপনি বলছেন যে বিজিএম এর পক্ষ থেকে অভিযোগ এসেছে, এরকম কোন অভিযোগ আমার জানা মতো কোন প্রশ্ন এরকম অভিযোগ আসেনি। ডক্টর মজুর চৌধুরী যুক্ত হচ্ছে। আমি এখানে কয়েকটা মন্তব্য করতে চাই। আমাদের এই যে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী যখন ওত নিয়েছেন, ওনার ওতে কি ছিল? উনি ক্যাবিনেট মিনিস্টার, উনি সেখানে শ্রমিকদের নিয়ে উনি মিটিং করবেন কেন? উনি সেখানে শ্রমিকদের নিয়ে উনি দাবি তুলবেন কার কাছে? উনার কাছে সবাই দাবি তুলবে। এই প্রশ্নটি আমরা এর মধ্যে করেছি। যদি প্রশ্নটি আমার কাছে মনে হয় যে উনি দেখুন, মানে উনার হাতে, সরকারের হাতে এই বিষয়টি, যেহেতু গার্মেন্টস কারখানা জাতীয়করণ করা হয়নি, সুতরাং এটি একটি মালিক পক্ষ আছে। সুতরাং মালিক পক্ষের মধ্যে সরকার একটি মিডিয়েটর, মালিক পক্ষ এবং শ্রমিকের মাঝে সরকার এমন একটি জায়গায় নাজুক অবস্থানে আছে, সরকারকে দুপক্ষকেই ব্যালেন্স করে চলতে হচ্ছে। আপনি দেখুন, এই ব্যালেন্সের জায়গাটা করতে গিয়েই সরকারকে নানা রকম হয়, মানে এই ব্যালেন্সটা না করতে পারলে সরকারের ক্ষতি হবে, সরকার দুই পক্ষ থেকেই ভোট হারাবে, দুই পক্ষ থেকেই এই গালি শুনবে এবং বিরোধী দল তো রয়েছে গালি দেওয়ার জন্য। সুতরাং এবং মিসম্যানেজমেন্টের কথা যেটা উঠছে, আমার ধারণা যে এই সরকার এই কাজটি করতে গেছেন এবং আমার মনে হয়, আমার বিশ্বাস করি যে নৌপরিবহন মন্ত্রীর এখানে এই সততাটুকু আছে যে উনি সরকারের থেকেও মালিক পক্ষর কাছে বা সরকারের মাধ্যমে এই দাবিটি জানিয়েছেন যে মানে প্রধানমন্ত্রী জানে এই মেডিয়েটরশিপটা করেন যে শ্রমিকদের বেতনটা বাড়ানো হয়। আরো বেশ কিছু খবর রয়ে গিয়েছিল। ডক্টর মঞ্জুর চৌধুরী এবং মাসুদা ভাট্টি এবং আমাদের উপস্থিত আরো দুই অতিথি, আপনাদের সবাইকেই বলছি আপনারা একসাথে সংযুক্ত হতে পারবেন এই আলোচনায়। আব্দুল কাদের মোল্লার রায়ের বিষয়ে আজকে ব্যারিস্টার মওদুদ আহমেদ
তিনি বলেছেন যে এই রিভিউ পিটিশন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তার ফাঁসির আদেশ যেন কার্যকর করা না হয়, এটি দাবি জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিষয়টিকে কিভাবে দেখছেন ডক্টর মঞ্জুর চৌধুরী? আমি এই বিষয়ে খুব সতর্কতার সহিত কথা বলবো। কাদের মোল্লার রায় নিয়ে আদালত বিষয়ে আমরা নাই বা কথা বলি, এটি বিচারাধীন বিষয়। এখানে আপনারা কোনো রাজনীতি খুঁজে পাচ্ছেন কিনা? এখানে রাজনীতি তো আছেই, এই যে হোল জিনিসটাই তো রাজনীতিকরণ হয়ে গেছে সবকিছুর ভিতরে, এবং রাজনীতির বাইরে কিন্তু কোনো জিনিসই নাই। সুতরাং এটা একটা জটিল আইনের বিষয় যে রিভিউ উনি পাবেন কি পাবেন না এ বিষয়ে, যেহেতু প্রথমেই বিতর্ক সৃষ্টি হয়েছে রিভিউ এইখানেও সেখানে আমি বলতে চাইছিলাম আমার সেই প্রোগ্রামটায় যে এইখানেও কিন্তু আইনের একটা ঘাটতি রয়ে গেছে। যেমন ঘাটতি ছিল যে অ্যাপিল করা যাবে না, যারা মানে বাদী পক্ষ অ্যাপিল করতে পারবে না, সেখানে আইনের ঘাটতি ছিল। এখানে যখন আইনটা আবার নতুন করে অ্যামেন্ড করা হলো তখন এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করা উচিত ছিল যে এই ধরনের অভিযুক্ত ব্যক্তিরা বা কনভিক্টেড লোকেরা তাদের কি রিভিউ অধিকার আছে কি নাই। এখানে একটা ধোঁয়াশার মতো মনে হচ্ছে, যেহেতু আমি আইনজ্ঞ না, আমি এই রায়টি যেদিন হয়েছে সেদিন অনেক বিতর্ক হয়েছে এটি নিয়ে, এবং যেটি আমি যদি ভুল না বুঝে থাকি তাহলে ব্যাপারটি হচ্ছে এরকম যে যদি রায়ের মধ্যে উল্লেখ করা থাকে যে তার রিভিউ পিটিশনের আবেদনটি গ্রহণযোগ্য করা হচ্ছে, এখানে দুজনেই আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং অপু উকিল, দুটো মত আছে। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আমরা এই জায়গাটিতে যেতে চাই না, আমরা এই বিতর্কটিতে যেতে চাই না। আমি আসবো আপনার কাছে, আমি অবশ্যই আপনার কাছে আসবো। আমি একটু শেষ করে নিই। সেটি হচ্ছে যে যেটি সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু রায়ে উল্লেখ করা নেই যে তার রিভিউ পিটিশনের অধিকারটি আছে, সেই জন্য তিনি রিভিউ পিটিশন করতে পারছেন না। আবার আসামি পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ আসলে রিভিউ পিটিশন করার অধিকার রাখে। হ্যাঁ, ফলে এটি নিয়ে একটি বিতর্ক আছে, আমরা সেই বিতর্কে যেতে চাচ্ছি না। আজকে আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদ যিনি বিএনপির একজন সিনিয়র নেতা, তাকে আমরা দেখলাম যে তিনি নিজে এই ব্যাপারটি আবেদন জানাচ্ছেন। বিএনপি যে কথাটি বলেছেন তারাও বিচার চান, কিন্তু তবে নানা শুনেছি আমরা, মানে সবসময় একটা কিন্তু এবং একটা তবে জুড়ে দিয়ে বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি নেত্রী নিজেও এই কথাগুলি বলেছেন, আমরাও বিচার চাই। তবে এখন আর তবে নেই, এখন আমার কাছে মনে হচ্ছে এখন তবেটা খসিয়ে গেছে, মানে এখন আর নেই সঙ্গে। এখন তারা নেমে গেলেন আবার, মানে যুদ্ধাপরাধীদের পক্ষেই নেমে গেলেন। এটা আসলে আমার মনে হয়েছে যে তাদের অবস্থানটি এখন স্পষ্ট, মানে আগে স্পষ্ট ছিল আমাদের কাছে। আমরা এটা নিয়ে বহুদিন ধরে বলে আসছি, কিন্তু তারা বলতে চেয়েছেন যে না আমরা চাই তবে, কিন্তু এই তবে কিন্তু আর থাকলো না। আমি একটু মাসুদা ভাট্টিকে বলতে চাচ্ছি যে আসলে আপনি ইমোশনালি কথাটা বললেন যে ইমোশনের জায়গা নয়, এটা যুক্তির জায়গা। হ্যাঁ, যুক্তির জায়গাটা তো আপনি রাখলেন না, আপনি বলে ওনারা কিন্তু তবে চলে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি যেটা আপনি বোধহয় আইনজীবী না, তারপরে আপনি কথা বলছেন না। আপনি তো আইনজীবী নিশ্চয়ই, আমি এখানে একটু বলতে চাচ্ছি, আপনি শুনুন, তারপরে আমাকে আপনি শুধরিয়ে দিবেন ভুল হলে। আমার দেশে যেটা যে আইনগত যে কাঠামোটা আছে, যুগ যুগ ধরে একটা প্র্যাকটিস কিন্তু আছে দেশে। সেটার প্রধান কাঠামোটা কি আমরা সবসময় মনে করি সংবিধানটা হচ্ছে দেশের সবচেয়ে বড় আইন বা সুপ্রিম ল। এখন সংবিধানে আমরা দেখেছি যে কোনো যে কোনো একটা বিচার হলে আমরা সেখানে রিভিউর একটা পজিশন থাকে। এখন এই লটাতে ডক্টর মঞ্জুর মাত্র বলেছেন যে এটা ক্লিয়ার করা নেই। আমার প্রশ্ন হচ্ছে বেনিফিট অফ ডাউটটা কে পাবে? অটোমেটিকলি যে ভিকটিম, যে আসামি, সে কিন্তু বেনিফিট অফ ডাউটটা পাবে। এটি হচ্ছে আইনের সারা পৃথিবীর শাশ্বত বিধান। সংবিধানের নাই, ওনারা এক্ষেত্রে সংবিধান মানছেন, ওই ক্ষেত্রে সংবিধান মানেন, এরকম তো হয় না। এক জায়গায় মানবো, এক জায়গায় মানবো না। সেটা কোথায় সংবিধানে মানলাম না? আপনি কি বলতে চাচ্ছেন সংবিধান মানলাম না কোথায়? তত্ত্বাবধায়ক সংবিধানে নেই বলা আছে। আপনারা তো তাই চাচ্ছেন। তত্ত্বাবধায়ক সরকার নেই, আপনি এটা কথা বলছেন। আপনি আমাকে এটা শেষ করতে দেন। কিছুক্ষণ আগে আপনাকে কিন্তু এই দায়টা অভিযুক্ত করা হলো যে একটা প্রশ্ন থেকে আপনি সুইচ করে আরেকটা চলে যাচ্ছেন, আলোচনায় কিন্তু ভারসাম্য থাকছে না। আমি বলতে চাচ্ছি যে কাদের মোল্লার ব্যাপারে মওদুদ সাহেব যে কথাটি ক্লিয়ারলি বলেছেন, উনি বলেছেন যে এখানে যেহেতু একটা প্রশ্ন রয়ে গেছে, দুই পক্ষের মধ্যে প্রশ্নটা উঠেছে, আদালতের কাছে এটা নিষ্পন্ন হোক যে উনি আবেদন করতে পারবেন কি পারবেন না। তাহলে এখানে আজকে যে যুদ্ধাপরাধ বিচারে নিয়ে আপনারা যে কথা বলছেন, আমরা যে কথা বলছি, তাতে কিন্তু দুই পক্ষের কাছে জিনিসটা খুব খোলাসা হয়ে যাবে। আদালত যদি ডিসাইড করে দেয় যে কাদের মোল্লার কি এই রাইটটা আছে কি নেই, তাহলে কিন্তু আর প্রশ্নটি ওঠে না, যেহেতু সরকার চাচ্ছে স্বচ্ছ সুন্দরভাবে বিচারটি করতে। আমার মনে হয় আপনি স্পষ্ট করেছেন আপনার বক্তব্যটি। আমি তাহলে আরেকটু কথা বলতে চাই, সেটা মাসুদা ভাটি মাত্র বললেন যে আপনারা তাহলে সংবিধান এক জায়গায় মানছেন আর এক জায়গায় মানছেন না, সেখানে একটু ক্লিয়ার করা উচিত। উনি কিন্তু ভুলে গেছেন যে সরকার কখন সংবিধান মানার কথা বলছে, যখন সরকার ইন ড্রাইভিং সিট, ওনারা সংবিধানের উপরে বসে সংবিধানকে মানার চেষ্টা করাচ্ছেন।
আজকে 16তম সংশোধনী করে সরকার সংবিধান মানুক না, তাহলে বুঝতে পারবো সরকার সংবিধান মানে আপনি 15তম সংশোধনী না করে যদি আপনি বলতেন যে হ্যাঁ এই সংবিধান মানা উচিত, তাহলে আপনি দেখতে বলতে পারতেন, বিএনপিকে একিউজ করতে পারতেন যে আপনারা দেশের প্রচলিত সংবিধান কেন মানছেন না। আমি আমার ইচ্ছে মতো নিজের ধারণ ক্ষমতাকে ধারণ করার জন্য আমি যখন সংবিধান পরিবর্তন করব এবং সেটা জনগণের ইচ্ছা বলে চালিয়ে দিব, পরবর্তীতে বিরোধী দলকে অভিযুক্ত করব কেন সংবিধান মানছেন না, এটা তো হয় না। আপনি 15 করেছেন, 16 করে একটা লেভেল প্লেইং ফিল্ডে আসেন, দেন ইউ শুড সে। বক্তব্যটা কি ব্যারিস্টার পারভেজকে একটা কোশ্চেন করতে চাই, আপনার এই বক্তব্য কি 5th অ্যামেন্ডমেন্টের জন্য কি কার্যকরী? আপনারা যেখানে 5th অ্যামেন্ডমেন্ট করছিলেন এবং নারী এবং শিশুর হত্যাকাণ্ডকে আপনারা জাস্টিফাই করে দিয়েছিলেন, এটা কি আপনি যে বক্তব্য এই মতো দিলেন সেটা কি 5th অ্যামেন্ডমেন্টের জন্য কার্যকরী কিনা? মানে ডক্টর মঞ্জু চৌধুরীর সাথে যদি আমি একটু যুক্ত করে বলি, ব্যারিস্টার পারভেজ আহমেদ, কোন না কোন সরকারই তো সংবিধান পরিবর্তন করছে এবং সেই পরিবর্তনের ধারাই এই 15 সংশোধনী এসেছে এবং সবকটি সংবিধানের সংশোধনী কোনো না কোনো ভাবে মেনে নেওয়া হয়েছে রাষ্ট্র হিসেবে। তো আপনি যদি বলছেন যে সংবিধানের উপর বসে, কোন না কোন সরকারকে তো অবশ্যই বসে থাকতে হবে সংবিধানের উপর, উনি বলছেন যে সংবিধানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানটাকে প্রিভেল করতে চাচ্ছিলাম না, তখন বলছিলাম যে সংবিধানের চেয়েও বড় আইন রয়ে গেছে, সেটা হচ্ছে আইসিটি একটা কথা বলা হচ্ছিল। কিন্তু এখন ভাগ্য ভালো সবাই আবার সংবিধানে চলে এসেছেন, এটা একটা গুড সাইন। তাহলে হয়তো কাদের মোল্লা হয়তো প্রিভিলেজ পেতেও পারে এই ক্ষেত্রে, আমার যা মনে হচ্ছে আজকে আলোচনাতে। কিন্তু যেটা বললেন আমাকে একটু আগে, যে আমি ক্লিয়ার হতে পারিনি ওনার কথায়, যে উনি নারী এবং শিশুকে হত্যার জাস্টিফাই করেছেন 5th অ্যামেন্ডমেন্ট, কথাটা একটু ক্লিয়ার করবেন আপনি? আপনার যে ইনডেমনিটি যে অ্যাক্টটা ছিল, হ্যাঁ, ওটা 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে ছিল কিনা সেটা আমরা কিভাবে জাস্টিফাই করলাম? ওইটাকে যখন পার্লামেন্ট হয়েছে, সেই পার্লামেন্ট ওটাকে অ্যাডপ্ট করছে কিনা, রেটিফাই করছে কিনা, ওটাকে রেটিফাই করছে কিনা, এখন বাতিল হয়ে গেছে, এখন বাতিল হয়েছে, কোর্ট করছে। কিন্তু আপনাদের সরকার ভুল আছে, আপনি আমাকে একটু বলতে দেন একটা মিনিট। 5th অ্যামেন্ডমেন্টে যে নারী শিশুদের হত্যাকাণ্ডকে জাস্টিফাই করে যে আইন ছিল, যে ইন্ডিপেন্ডেন্ট লটা ছিল, এটা বহুদিন পর্যন্ত এই কনস্টিটিউশনে ছিল। সেই কনস্টিটিউশন আপনারা আপহোল্ড করছেন, আপনি করছেন, জিয়াউর রহমানের সরকার করছে, এরশাদের সরকার করছে, তারপর খালেদা জিয়ার সরকার করছে, পরে এটা কোর্টের আদেশে এটা বাতিল হয়েছে। তাহলে এই কনস্টিটিউশন নিয়ে আপনারা এত হইচই করেন, যে কনস্টিটিউশনের ভিতরে নারী শিশু হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হচ্ছে। সুতরাং কনস্টিটিউশন কিন্তু তৈরি করছে মানুষ। সেটাই মানে কনস্টিটিউশন তো সবসময় সংবিধান দেশের জন্য, একটা দেশের জন্য সংবিধান হচ্ছে একটা শাশ্বত বিধান, যে বিধানটাকে সবাই মেনে চলার চেষ্টা করি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকেন তারা সংবিধানকে নিজের নির্বাচনী ইশতেহার বানিয়ে ফেলেন। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। আমরা আশা করব সরকার সংবিধানের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। সংবিধান নিয়ে এত কথা হচ্ছে, 72-এর সংবিধানকে, সংবিধান থেকে যারা সংবিধানের মূল স্তম্ভ ধর্ম নিয়ে নিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ তুলে দিয়ে সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তাদের কাছে সংবিধানের গুণ কীর্তন করে আমরা সময় নষ্ট করতে চাই না। আমি যাই কাদের মোল্লা রায়ের বিষয়ে। মিথিলা যেটাকে অবাক হয়েছেন, আপনি বলছিলেন যে ওনারা মওদুদ সাহেব প্রেস কনফারেন্স করেছে এবং মাসুদা আপা বলছিলেন যে অবস্থান স্পষ্ট করেছে। আমি কিন্তু আপনাদের সাথে একমত নই, কারণ এদেশের মানুষ, আমি অবাক হওয়ার কথা বলিনি অধ্যাপক, অবাক না, আপনি বলছিলেন যে এটা মানে যাই হোক, আমার হয়তো আপনাকে মানে এক্স্যাক্টলি কি বলছিলেন সেটা মিনিংসটা বলবার চেষ্টা করেছি। আমি বলতে চাই যে বিএনপি জামাত যুদ্ধাপরাধীদের পক্ষে আজকেই মওদুদ সাহেব ওখানে গিয়ে প্রেস কনফারেন্স করবার মধ্য দিয়ে তারা তাদের ঘোষণাটা দিল, সেই রকম কিন্তু না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বেগম খালেদা জিয়া যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়, তখন তিনি ওপেন স্টেজে বলেছেন যে কাদের মোল্লা, সাকা চৌধুরী এরা যুদ্ধাপরাধী নয়, এদেরকে বিনা অপরাধে অ্যারেস্ট করা হয়েছে, এটি আইনসঙ্গত নয়। শুধু তাই নয়, বিএনপির নেত্রীর যে এখন সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ যুদ্ধাপরাধীদের পোস্টার ব্যানার দিয়ে সুসজ্জিত হচ্ছে। ওনার মিটিংয়ে বসে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি যুদ্ধাপরাধীদের বিচারের বন্ধ না করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা হবে, ওপেন এটি দিনের আলোতে বলছে। কাজেই আমরা যদি এখন মওদুদ সাহেব তাদের আইনজীবী, যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী, সে কাজে আজকে তাদের এই ঘটনাটি কোনো নতুন ঘটনা নয়,
বিএনপি যে বলে কিন্তু অধ্যাপক উপউকিল যেটি ব্যারিস্টার পারভেজ আহমেদ বলার চেষ্টা করছেন বা বিএনপির পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে সংবিধান মানুষের বা বাংলাদেশের নাগরিকদের যে অধিকারটি দেয় সেই অধিকার কেন এক্ষেত্রে কাদের মোল্লা পাবেন না, সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি একটা জিনিস আমি আসবো ব্যারিস্টার পারভেজ আহমেদ, আলাদা করে আপনার কাছে আসবো, আমি ওনার বক্তব্যটি শেষ করি। হ্যাঁ, আমি শেষ করছি যে ওনারা যে কথাটি বলছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশকে যে আজকে এই রক্তাক্ত বাংলাদেশে পরিণত করা হলো, আজকে যে আহাজারি বিভিন্ন জায়গায় যে মানুষ খুন করা হলো, পুলিশ অফিসারদেরকে খুন করা হলো নির্মমভাবে, এই ঘটনাগুলো ঘটবার জন্য দায়ী ছিল সেই কাদের মোল্লা রায়। এবং কাদের মোল্লা রায়কে কেন্দ্র করে যখন গণজাগরণ মঞ্চ হলো, সেই গণজাগরণ মঞ্চের এগেইনস্টে বিএনপি অর্গানাইজ করে আরেকটি মঞ্চ বানাবার জন্য আয়োজন করেছিল, বিপুল অর্থ খরচ করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে তারপরে তারা হেফাজতকে আহ্বান জানিয়ে এই ঢাকা শহর আপনারা কালকের পত্রিকায় দেখেছেন যে এই যে হেফাজতে আজকে বিভক্ত হয়ে গেছে, তারা একটা কনফারেন্স করেছে, সেখানে মুফতি ফয়জুল্লাহ এবং মুফতি রুমি ওনাদেরকে বাদ দিয়েছে সংগঠন থেকে, এবং তাদেরকে বলা হয়েছে যারা বিএনপির সঙ্গে আতাত করেছে, বিএনপির টাকা খেয়েছে, যে কারণে তাদেরকে, আমি এই প্রসঙ্গটি আনলাম এই কারণে আলোচনার শুরুতে বলা হচ্ছিল যে আমাদের মাননীয় মন্ত্রী হাসান মাহমুদ হেফাজতকে ঢাকাতে আহ্বান জানিয়েছে। এই হেফাজতকে আহ্বান জানিয়েছিল 2010 সালে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। আমার মনে হয় আপনার আরো অনেক বক্তব্য রয়ে গেছে, সেই বক্তব্যগুলো আমাদেরকে শুনতে হবে বিরতির পর। একটা বিরতি নিতেই হচ্ছে, আমি ব্যারিস্টার পারভেজ আহমেদ আপনার কাছে আসবো, একটা বিরতি নিতেই হচ্ছে, ফিরছি বিরতির পর, ছোট্ট বিরতি 71 জার্নালে। 71 জার্নাল। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে শুধুমাত্র একটি বাক্য বলার সময় আছে, আমার কাছে আসলে সেইটুকু সময় আছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশ সংবিধানে যে 8ম সংশোধন যেটা বাতিল হয়েছে, এটা তথ্য একটা আমি দিচ্ছি, একটু সময় ভালো হয়। সেখানে এই যে রিভিউর যে প্রভিশনটা আছে, এটাকে একটা মৌলিক বা ফান্ডামেন্টাল ইস্যু ধরেছে, আর্টিকেল ধরা হয়েছে, যে এটা কোনো অবস্থাতেই এটা পরিবর্তনযোগ্য না। ধন্যবাদ ব্যারিস্টার পারভেজ আহমেদ। ডক্টর মঞ্জু চৌধুরী, শেষ মন্তব্য। আমি শেষ মন্তব্য, আমি একটা কোশ্চেন অধ্যাপক অপুকে, যে উনরা এই ধর্মনিরপেক্ষতার কথা এত বলেন, কেন রাষ্ট্র ধর্ম ইসলাম করা হলো এই 15 অ্যামেন্ডমেন্টে, এই কোশ্চেনটা হয়তো উনি কোনো সময় দিবেন। এটাই আমার শেষ কথা। অনেক ধন্যবাদ মাসুদা ভাট্টি। আমার কাছে আপনি রিভিউ পিটিশনের কথা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যুদ্ধাপরাধী যে কলঙ্ক বাংলাদেশের কপালে লেগেছিল, বাংলা জাতির কপালে লেগেছিল, তারা আসলে কোনো কিছুই পাওয়ার যোগ্য নয়। এটা আমি আসলে আবেগ থেকে বলুন, যুক্তির কথা বলেন, এখানে যুক্তি দিয়ে আসলে খুব কিছু অনেক কিছু প্রতিষ্ঠা করা যাবে না। গুড লর্ড যে বাংলাদেশ সরকার এখন বা এই যে আইসিটি যে ট্রাইব্যুনাল করা হয়েছে, তারা অনেক যুক্তি নিয়ে এগুচ্ছে, এবং আমি আশা করি এবং তারা অনেক এই যুক্তি দিয়ে বিচার করবেন, আইনের মাধ্যমে তারা একটি সত্যি পৌঁছবেন। অনেক ধন্যবাদ মাসুদা ভাট্টি। আর একদমই সময় দর্শক আমাদের হাতে। 71 জার্নালের পক্ষ থেকে শুভরাত্রি সবাইকে।